ওকে, সো আজকে আমরা চ্যাপ্টার 20 নিয়ে আলোচনা করব। সো চ্যাপ্টার 20-তে আমরা আলোচনা করব কোয়ান্টিটি থিওরি অফ মানি, ইনফ্লেশন অ্যান্ড দ্য ডিমান্ড ফর মানি। ওকে, সো আমরা শুরু করি। ওকে, সো শুরু করার আগে আমি একটা ইস্যু আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার পড়েছি আমরা। সো চ্যাপ্টার গুলোতে আমরা যেটা দেখে আসছি, আমরা আমরা মূলত মানি সাপ্লাই নিয়ে কথাবার্তা বলেছি। লাস্ট চ্যাপ্টারটা বাদে, লাস্ট চ্যাপ্টারটা আমরা মূলত এক্সচেঞ্জ রেট নিয়ে কথাবার্তা বলেছি। সো সেটা বাদে আর আগের চ্যাপ্টার গুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আমরা মূলত মানি মানি সাপ্লাই নিয়ে কথাবার্তা বলেছি এবং মানি সাপ্লাইয়ের সাথে আমাদের ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটের কোনো রিলেশনশিপ আছে কিনা এগুলো নিয়ে আমরা অনেক ডিটেইলে কথাবার্তা বলেছি এবং কিভাবে মানি সাপ্লাই বাড়ানো যায়, কিভাবে মানি সাপ্লাই কমানো যায় এবং মানি সাপ্লাই কমানো বাড়ানোর ফলে ইন্টারেস্ট রেটের উপর কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে, অথবা ইন্টারেস্ট রেট চেঞ্জের বা চেঞ্জ করে আমরা কিভাবে মানি সাপ্লাইকে ইম্প্যাক্ট করছি সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। আজকের যে লেকচারটা, সেই লেকচারটাতে আমরা চিন্তা করবো এই মানি সাপ্লাই আরো ডিটেইললি আমরা দেখবো যে মানি সাপ্লাই কিভাবে ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটের সাথে রিলেশনশিপ মেনটেন করে। ওকে, তো সর্বপ্রথম আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা একটা বহুল প্রচলিত এবং আপনারাও ভালোভাবে জানেন যে থিওরিটার নাম আমরা জানি কোয়ান্টিটি থিওরি অফ মানি। এটা সম্পর্কে আপনাদেরও ডিটেইল আইডিয়া অলরেডি আছে। সো বেসিক যেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কোয়ান্টিটি থিওরি অফ মানি বলতে আমাদের মাথায় সর্বপ্রথমেই যে ইকুয়েশনটা আছে সেটা আসে, সেটা হলো এই ইকুয়েশন m ইন্টু ভি ইকুয়াল টু পি ইন্টু ওয়াই। সো এখানে প্রতিটা আইডিয়া সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, প্রতিটা এলিমেন্ট আমাদের কি কি বলছে, কিভাবে কি, সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওকে, সো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই যে অনেকেই আমরা সবসময় এই ইকুয়েশনটাকেই আমরা ভেবে নেই কোয়ান্টিটি থিওরি অফ মানি। সো এইটা আসলে ইনিশিয়াল একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। এইটাকে আমরা একটু মডিফাই করে তারপর আমরা যে বলি যে ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি সেটা আসবে। তো এই ইকুয়েশনটার উপর ভিত্তি করে আসলে কোয়ান্টিটি থিওরি অফ মানিটা আসতেছে, বাট এইটাই না, এখানে কিছু চেঞ্জ হবে, দেন আমরা ওইটাকে বলতে পারবো আসলে কোয়ান্টিটি থিওরি অফ মানি। বাট এটা হলো বেসিক বেসিক এবং এটাতে কিছু চেঞ্জ আসলে আমরা যে ফিশারের যে কোয়ান্টিটি থিওরি অফ মানি আমরা সবসময় পড়ে আসছি সেটা আসলে একটু এটাকে আমরা কিছু মডিফাই করে নিয়ে আসবো। তো এই আইডেন্টিটিটা কিভাবে আসছে, এই আইডেন্টিটিটা হলো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিভাবে একটা আপনারা চিন্তা করেন, ওয়াই দিয়ে আমরা কি মিন করতেছি? ওয়াই দিয়ে আমরা মিন করতেছি এগ্রিগেট আউটপুট অর ইনকাম। সো ইনকামটা আমরা আপাতত কনসিডারেশন না করি, সাপোজ আমরা চিন্তা করি এগ্রিগেট আউটপুট। আর কেন করছি না এটা আমি একটু পরে বলছি। তো প্রথমে হলো এগ্রিগেট আউটপুট যদি হয় ওয়াই ইকুয়াল টু, দ্যাট মিনস এগ্রিগেট আউটপুট মিনস হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে কি পরিমাণ ফিনিশড গুডস প্রডিউসড হয়েছে সেটাকে আমরা বলি হলো এগ্রিগেট আউটপুট। ঠিক আছে, সো এগ্রিগেট আউটপুটটাকে যদি আমরা তার প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি, সো এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে যদি সেই প্রোডাক্টের রেসপেক্টিভ প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি আমরা কিন্তু কি পাচ্ছি, জিডিপি। এবং সেই জিডিপিটা আসলে অ্যাকচুয়ালি নমিনাল জিডিপি, যেহেতু আমরা কি প্রাইস, যে বছরের প্রডিউস গুডস সেই বছরের প্রাইস দিয়ে মাল্টিপ্লাই যখন করছি তখন আমরা এটাকে বলি নমিনাল জিডিপি। সো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে পি ইন্টু ওয়াই মানে হলো নমিনাল জিডিপি। ঠিক আছে, তো এই অংশটা যদি আপনারা বুঝে থাকেন, এই অংশটাকে আমি বলছি যে আমাদের ওয়াই যদি হয় আমাদের একটা নির্দিষ্ট সময়ে যতটুকু ফিনিশ গুডস আমি প্রডিউস করেছি, এবং পি যদি হয় এই ফিনিশ গুডস গুলার প্রাইস কত ওই সময়ে, মার্কেটে প্রাইস কত। তো আমি যদি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি আসলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি নমিনাল জিডিপি। এবং এই কথাটাই এখানে বলা হয়েছে পি ইন্টু কিউ, পি ইন্টু ওয়াই ইকুয়াল টু নমিনাল জিডিপি। তো যদি একদিকে হয় নমিনাল জিডিপি, এটা যদি আমরা কস্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা জানি জিডিপি ক্যালকুলেশন অনেকগুলো প্রসেস আছে, একটা হলো কস্ট অ্যাপ্রোচ থেকে যদি আমরা এটাকে চিন্তা করি, দেখেন এখানে আমরা চিন্তা করতেছি যে কি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করেছি এবং তাদের প্রাইস কত। সো এটাকে যদি আমি এভাবে চিন্তা করি তাহলে এটা হলো কস্ট পার্সপেক্টিভ থেকে যে এই প্রোডাক্টের প্রাইস এত, সো টোটাল আমার প্রোডাকশন, টোটাল আমার কস্ট হলো এত। অন্য দিক থেকে যদি আপনি ইনকামের কথা চিন্তা করেন, এই প্রোডাক্ট গুলো প্রডিউস করা হয়েছে এবং এই প্রোডাক্ট গুলো প্রডিউস করতে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা যখন প্রডিউস করা হয়েছে তখন এই প্রোডাক্টের যে আমার
আমরা যেটাকে বলি উৎপাদনের উপকরণ, সেই উপকরণগুলো আমরা কি জানি, আমাদের জন্য আছে আপনার ভূমি আছে, আমাদের ল্যান্ড আছে, দেন আছে লেবার আছে, দেন আছে ক্যাপিটাল আছে, দেন আছে আমার টেকনোলজি আছে, ঠিক আছে, দেন আছে আমার ক্যাপিটাল, ক্যাপিটাল বললাম, দেন টেকনোলজি, হ্যাঁ এগুলো আছে, ঠিক আছে। সো এগুলাকে আমরা বলি উৎপাদনের উপকরণ। হ্যাঁ, ঠিক আছে। তারপর এবং অর্গানাইজেশন, সরি, চারটা চারটা ছিল, হলো একটা হলো ল্যান্ড, একটা হলো লেবার, একটা হলো ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন, আর নতুন যেই টপিকসটা আমরা বলি এখন, সেটা হলো টেকনোলজি। সো বেসিক চারটা উৎপাদন উপকরণ চারটি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। আর নতুন উপকরণ যেটা আমরা এখন ইনপুট করি নতুন সময়ে, সেটাকে আমরা বলি টেকনোলজি। সো এইগুলা কিন্তু আমি যখন এই প্রোডাক্ট গুলা প্রডিউস করেছি, তখন আমি এগুলা কস্ট ইনকার করেছি, এবং এদের এদেরকে কিন্তু আমি তাদেরকে তাদের ইনকাম অনুযায়ী পেমেন্ট করেছি। ল্যান্ডের জন্য আমি এখানে কর দিয়েছি, লেবারের জন্য আমি ওয়েজেস দিয়েছি, ক্যাপিটালের জন্য আমি ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড দিয়েছি। তারপর আমার অর্গানাইজেশনের জন্য যারা, সরি, ক্যাপিটালের জন্য, হ্যাঁ ক্যাপিটালের জন্য আমরা কস্ট অফ ক্যাপিটাল দিয়েছি, আর অর্গানাইজেশনের জন্য আমরা প্রফিট দিয়েছি, মানে যারা ম্যানেজ করেছে কোম্পানিটা। টেকনোলজির জন্য টেকনোলজির নির্দিষ্ট কস্ট আছে। তো এই যারা, যে এটা প্রোডাকশনের জন্য আমার যেই কস্ট হয়েছে সেটা এটা, আর যারা এই প্রোডাকশন প্রসেসে ইনক্লুডেড ছিল তাদের জন্য এটা, এই কস্টটাই কিন্তু আবার ইনকাম, ঠিক আছে। তো এটা কিন্তু তখন হয়ে যাবে কি জিডিপি ক্যালকুলেশনের ইনকাম অ্যাপ্রোচ, আপনারা যেটা জানেন, ঠিক আছে। সো কস্ট অ্যাপ্রোচ একটা, ইনকাম অ্যাপ্রোচ একটা। তো ইনকাম অ্যাপ্রোচ যদি আমরা এই এদের এই কি বলে ম্যাটেরিয়ালস অফ প্রোডাকশনের যে আমার উপকরণগুলো আছে সেটার পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করব, তখন কিন্তু এগুলা হয়ে যাবে আমার ইনকাম পার্সপেক্টিভ থেকে আমার জিডিপি এর পজিশন, ঠিক আছে। তো এখন চিন্তা করেন যে যদি তাই হয়, এই এই সবাই যারা আপনার এখানে প্রোডাকশন প্রসেসে আছে, তারা কিন্তু কিছু না কিছু ইনকাম করতেছে এবং তারা টাকা পাচ্ছে, ঠিক আছে। তো টাকা পাচ্ছে, এবং টাকাটা কিন্তু যখনই একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, সবাই কিন্তু, আমরা টাকা কখন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, যখন আমি কোনো কিছু পারচেস করি, বা এবং কেউ কোনো কিছু সেল করে। সো এই লেবার যিনি আছেন, সে তার শ্রম যখন সেল করতেছেন, কোম্পানি তাকে টাকা দিচ্ছে, সে কিন্তু টাকাটা পাচ্ছে। তো টাকার হাত বদল হচ্ছে, এবং সে কি দিচ্ছে, তার লেবারটা দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আমার কিন্তু টাকার হাত বদল হচ্ছে। সো এইখানে যে আইডেন্টিটিটা থেকে যেটা বলা হচ্ছে, যে আমার টোটাল যে নমিনাল জিডিপি, সেইটা সমান কি হইতে হবে, আমার একটা ইকোনমিতে মানি সাপ্লাই কত টাকার আছে, এবং এই মানি সাপ্লাইটা উইদিন দিস ইয়ার কতবার হাত বদল করেছে, ঠিক আছে। তো সেইটাই হবে আমার টোটাল কস্ট অফ প্রোডাকশন, বা ইনকাম অফ দা প্রোডাকশন ম্যাটেরিয়ালস, ঠিক আছে। যে উৎপাদনের যে উপকরণ তাদের ইনকাম, অথবা উৎপাদনের খরচ, যেটা একই কথা, উৎপাদনের উপকরণ যারা প্রোভাইড করতেছে তাদের ইনকাম যেটা, আর উৎপাদনের উপকরণের মানে উৎপাদনের খরচ একই কথা, ঠিক আছে, জিডিপির পার্সপেক্টিভ থেকে আমরা যখন বলি। সো এই কথাটাই এখানে বলা হচ্ছে, যদি এটাকে আমি কস্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটাকে আমি ইনকাম পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, অথবা এটাকেও আপনি কস্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারেন, বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো সেম। কারণ এই অংশটা বলতেছে উইথিন দিস ইয়ার আমি কি প্রডিউস করেছি, এবং সেটার মার্কেট প্রাইস কত, সেইটাই হলো আমার এই বছরের জিডিপি। এইখানে বলতেছে যে এইটা প্রডিউস করার জন্য আপনি এই এই বছরে আপনার ইকোনমিতে যত টাকা অ্যাভেলেবেল আছে, মনিটারি বেস, দ্যাট মিনস মানি সাপ্লাই, এম ফর মানি সাপ্লাই, যত টাকা অ্যাভেলেবেল আছে, সেই টাকাটা কতবার হাত বদল হয়েছে সেটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তার মানে আমি বুঝবো যে উইথিন দিস ইকোনমি এই পরিমাণ টাকা অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি প্রোডাকশন পারপাসে, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে এই দুইটা এন্টিটিকে সমান বলা হচ্ছে, যে জন্য বলা হচ্ছে ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। এটা হলো একেবারে বেসিক ইকুয়েশন অফ এক্সচেঞ্জ, এটা আমাদের বেসিক ইকুয়েশন, আমাদের মাথায় সবসময় থাকতে হবে, এবং এটা এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে। তো এইখানে যে একটা টপিক আছে যেটাকে আমরা বলি ভি, ভি ফর ভ্যালোসিটি। ভ্যালোসিটি কি মিন করে, যে একটা নির্দিষ্ট অর্থ বছরে টাকা কতবার হাত চেঞ্জ করেছে, তাই তো। সো ভ্যালোসিটি অফ মানি, এভারেজ নাম্বার অফ টাইমস পার ইয়ার দ্যাট এ ডলার ইজ স্পেন্ট, যে একটা নির্দিষ্ট অর্থ বছরে কতবার আপনার হাত, মানে হাত বদল হয়েছে, একটা ডলার কতবার হাত বদল হয়েছে, যতবার হাত বদল হয়েছে একটা ডলার কিন্তু তত ডলারের কাজ করতেছে, ঠিক আছে। সো 10 টাকা যদি আপনি 10 জন ইউজ করে, তার মানে 10 টাকা কিন্তু 100 টাকার মতো কাজ করতেছে, ঠিক আছে, কারণ 10 বার এই 10 টাকা আমি ইউজ করতেছি 10 বার পারচেস করার জন্য, ঠিক আছে।
তো এইটাকেই বলা হচ্ছে, এটা হলো আমার টোটাল মানি ইন দা ইকোনমি। ঠিক আছে, যেটা আমি খরচ করেছি এই প্রোডাক্ট গুলো প্রডিউস অথবা এই প্রোডাক্ট গুলো বাই করার জন্য, যেটাই আপনি বলেন। ঠিক আছে, সো এই জন্য এই এন্টিটিটাকে বলে ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, এই এন্টিটিটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। এখন এই এন্টিটি থেকেই আমরা কোয়ান্টিটি থিওরি অফ মানিতে চলে আসবো। তো এই এন্টিটির কিছু সুবিধা অসুবিধা আছে। একটা অসুবিধা এখানে বলা আছে, দেখেন, ইট ডাজ নট টেল আস দ্যাট হোয়েন দ্য মানি সাপ্লাই এম চেঞ্জেস nominal income changes in the same direction. So আমাদের ইকুয়েশনটা যদি আমি এখানে লিখি, m into p equal to p into y। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু কনসার্ন হলো মানি সাপ্লাই নিয়ে, আমি চ্যাপ্টারের শুরুতেই বলে আসছি যে আমরা মানি সাপ্লাই নিয়ে চিন্তা করছি এবং মানি সাপ্লাইয়ের সাথে আমাদের ইনফ্লেশন অথবা ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্টটা কি। তো আমি এখান থেকে জানতে চাচ্ছি যে এই ইকুয়েশন আমাকে মানি সাপ্লাই রিলেটেড কোনো ইনফরমেশন দিচ্ছে কি। সো এই ইকুয়েশনের একটা সমস্যা সে বলছে যে এই ইকুয়েশনে এটা হলো আমার জন্য মানি সাপ্লাই। তো এই মানি সাপ্লাই যদি চেঞ্জ হয়, সাপোজ এই মানি সাপ্লাই যদি বাড়ে, তো এটা কেন, মানে এটার ইম্প্যাক্টটা কোথায় পড়তেছে, এটার তো আরেকটা ইম্প্যাক্ট থাকবে তাই না, কারণ এটা তো একটা ইকুয়েশন। তো এখানে ইম্প্যাক্ট করলে এদিকে একটা ইম্প্যাক্ট করবে অথবা এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। দ্যাট মিনস আইদার মানি সাপ্লাই যদি বাড়ে, সো আইদার ভেলোসিটি কমতে পারে অথবা এই টোটালটা যে কোনো একটা পয়েন্ট বাড়তে পারে। ঠিক আছে, আর যদি মানি সাপ্লাই আমার আমার কমে যায়, সো তখন কি হইতে পারে, তখন হইতে পারে যে আপনার আইদার ভেলোসিটি বেড়ে গেছে অথবা আপনার কি হতে পারে এই দুইটার যে দুইটার কম্বিনেশনের ইম্প্যাক্টটা, সরি, এটা কমে গেছে। ঠিক আছে, সো এইটাই একটা সমস্যা যে মানি সাপ্লাই বাড়লে আসলে আমার ইম্প্যাক্টটা কোথায় পড়তেছে এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারতেছি না। মানি সাপ্লাই বাড়লে বা কমলে, মানি সাপ্লাই কমলে ক্যান বি সাবস্টিটিউটেড বাই হাই ভেলোসিটি। ঠিক আছে, সো হয়তো বা কোনো ইম্প্যাক্ট প্রাইস লেভেলে কোনো ইম্প্যাক্টই আসে নাই। সো এখানে আমরা কেন ইম্প্যাক্টটা দেখতে চাচ্ছি খেয়াল করেন, প্রাইস লেভেলে ইম্প্যাক্ট মানে কিন্তু ইট টার্নস আউট টু বি ইনফ্লেশন। ঠিক আছে, কারণ আপনি চাইলেই তো আর আউটপুট চেঞ্জ করতে পারবেন না একটা ইকোনমিতে। সো আমার জেনারেল ইম্প্যাক্টটা আমরা যখন চিন্তা করি যে মানি সাপ্লাইয়ের সাথে আমার প্রাইস লেভেলের একটা ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, সো এই কথাটাই এখানে বলতে চাচ্ছে যে আসলে আপনার এম এর এম এর চেঞ্জটা আসলে, এম যদি চেঞ্জ হয় সেই চেঞ্জের কারণে কাউন্টার ইফেক্টটা কোথায় পড়তেছে, আইদার পি ওয়াই তে পড়তেছে অথবা ভেলোসিটিতে পড়তেছে, এটা আমি বলতে পারতেছি না। এমন হতে পারে যে মানি সাপ্লাই কমে গেছে কিন্তু আপনার প্রাইস কমে নেই। কারণ কি, যদি আমি ধরে নিই মানি সাপ্লাই আর প্রাইসের সাথে একটা রিলেশনশিপ আছে, তো আমরা জানি যে জেনারেলি যে মানি সাপ্লাই কমলে আমার প্রাইস কমার কথা। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, মানি সাপ্লাই কমে বা প্রাইস কমে নাই, কারণ মানির ভেলোসিটি বেড়ে গেছে। সো ওভারঅল যেই মানির টোটাল অ্যামাউন্ট অফ মানি উইথিন দ্য ইকোনমি, যত টাকা ইউজ করতেছি আমরা, সেটা কিন্তু কমে নাই। তো এই জন্য প্রাইস লেভেল কিন্তু কমে নাই। সো এই কথাটা আমরা বলতে চাচ্ছি যে প্রাইস লেভেল অথবা টোটাল জিডিপি, যেটা আমরা বলি অনেক ক্ষেত্রে, এর আগে আমরা দেখে আসছি যে আমরা বলে আসছি যে মানি সাপ্লাই যদি বাড়ানো যায় তাহলে জিডিপি তে পজিটিভ ইম্প্যাক্ট ফেলা সম্ভব। ঠিক আছে, পরে আমরা বলছি যে না, অনেক ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফেলা সম্ভব না। কারণ কি, যে আমরা জানি আমাদের অপটিমাম একটা আউটপুট আছে, অপটিমাম জিডিপি লেভেল আছে বা অপটিমাম আউটপুট লেভেল আছে। ঠিক আছে, সেটার উপরে আপনি চাইলেই কি করতে পারবেন না, যে কোনো সময়, মানে লং টার্মে আপনি কি করতে পারবেন না, অপটিমাম আউটপুট লেভেলের উপরে প্রোডাকশন করতে পারবেন না। আপনি হয়তোবা কিছুদিন অপটিমাম আউটপুট লেভেলের উপরে থাকবেন, কিছুদিন নিচে থাকবেন, আবার উপরে যাবেন, আবার নিচে যাবেন, কিন্তু আপনি কনসিডারেবলি কি করতে পারবেন না, সব সময়ই আপনি আউটপুটের উপরে প্রোডাকশন করতে পারবেন না। ঠিক আছে, সো পটেনশিয়াল আউটপুট যেটা, এটা হলো আমাদের পটেনশিয়াল আউটপুট লাইন। তো পটেনশিয়াল আউটপুটের উপরে আমরা সব সময় থাকতে পারবো না। তার মানে, মানে যদি থাকি তার মানে বুঝতে হবে যে পটেনশিয়াল আউটপুটের ধারণাটাই ভুল আমাদের। পটেনশিয়াল আউটপুট হলো এমন একটা আউটপুট যে উইথিন দ্য ইকোনমি সব রিসোর্সেস ইউজ করে আমি কতটুকু আউটপুট রিসোর্সেস ফুল ইউজ করে আমি কতটুকু আউটপুট প্রডিউস করতে পারবো। তো মাঝে মধ্যে দেখা যায় ইকোনমিতে আমার এই টেকনোলজি ডেভেলপমেন্ট বা কোনো কিছু ডেভেলপমেন্টের কারণে ইকোনমিতে আউটপুট পটেনশিয়াল আউটপুট থেকে বেশি হচ্ছে, আবার মাঝে মধ্যে দেখা যায় কম হচ্ছে, কারণ রেসিশন এইসব কারণে অনেক ক্ষেত্রে কম হচ্ছে। সো এটা হলো পটেনশিয়াল আউটপুট এক্সপেকটেশন, যে আমরা এটা এইরকম সার্কেল আকারে থাকবো, এটাই জেনারেলি ইকোনমিতে দেখা যায়। সো যেটা আমি বলছিলাম যে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে হলো, আমি অনেক কিছু বলে ফেলছি এর মাঝখানে। তো বেসিক আইডিয়া যেটা হলো যে মানি সাপ্লাই আর ভেলোসিটি ইনটু পি ইনটু ওয়াই। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মানি সাপ্লাই বাড়লে আসলে ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে এটা আমি জানতে চাচ্ছি। এটাই আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য, যে মানি সাপ্লাইয়ের সাথে ইম্প্যাক্টটা কোথায়।
সো এই ইকুয়েশনের সমস্যা যেটা আমরা বলতেছি, ইম্প্যাক্টটা আমি বুঝতে পারতেছি না। কারণ কি, আইদার আমার এইখানে ইম্প্যাক্ট করতে পারে যে মানি সাপ্লাই বাড়ছে এই জন্য আমার পটেনশিয়াল জিডিপি বেড়ে গেছে, অর মানি সাপ্লাই বাড়ছে কারণ আমার হয়তো মানি ভেলোসিটি কমে গেছে এই জন্য মানি সাপ্লাই বাড়ছে। এটাতে আসলে কোনো ইম্প্যাক্টই হয় নাই। সো আমি কিন্তু এটাকে আমি ডিটারমাইন করতে পারতেছি না। সো এটাকে একটা বলছি, ইট ডাজ নট টেল আস দ্যাট when the money supply m changes, nominal income p into y changes in the same direction. So আমি বলতে পারবো না যে আমরা যেটা অনেক সময় বলে আসছি যে মানি সাপ্লাই বাড়লে আমাদের জিডিপি বাড়ানো সম্ভব, এটা আমি শিওরলি বলতে পারবো না। অথবা মানি সাপ্লাই কমলে আমার জিডিপি কমে যাবে, এটা আমি শিওরলি বলতে পারবো না। কারণ কি, কারণ এইখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা বলতেছি ভি, সেটা রোল প্লে করে। ঠিক আছে, তো সেটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটাও আমাদের ইম্প্যাক্ট কনসিডারেশনে রাখতে হবে। তো এটা ছিল আমাদের এই ইকুয়েশন অফ এক্সচেঞ্জের প্রবলেম, যেখান থেকে আমি মানি সাপ্লাই সম্পর্কে একেবারে বেসিক আইডিয়া পাই, কিন্তু আমরা বলতে পারি না যে মানি সাপ্লাইয়ের ইম্প্যাক্ট আসলে ইকোনমিতে কোথায় ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলছে। দেন কি বলছে দেখেন, ভেলোসিটি অফ মানি ফিশার টুক। এখন আমরা ফিশারে চলে আসছি। সো এতক্ষণ আমরা যে কথাটা বলতেছিলাম এটা হলো ইকুয়েশন অফ এক্সচেঞ্জ নিয়ে বলতেছি, এখন ফিশার চলে আসছে। ফিশার এই ইকুয়েশন অফ এক্সচেঞ্জে কিছু চেঞ্জ নিয়ে আসবে। কি বলছে, ফিশার টুক দ্য ভিউ দ্যাট দ্য institutional and technological feature of the economy would affect velocity, and velocity will be affected slowly over time. So মানির ভ্যালোসিটি বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে মানি কতবার হাত চেঞ্জ করতেছে। ঠিক আছে, সো তারা বলতেছে যে এই হাত চেঞ্জ করার বিষয়টা কিছু ইনস্টিটিউশনাল এবং টেকনোলজিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে। সো ইনস্টিটিউশনাল টেকনোলজিক্যাল ফিচার গুলো যত অ্যাভেলেবেল হবে, আমি বলতেছি একটু পরে এগুলা দিয়ে কি মিন করতেছি। সো এই ফিচার গুলো যত অ্যাভেলেবেল হবে একটা ইকোনমিতে, তত আপনার কি হবে, মানির ভ্যালোসিটি বাড়া শুরু করবে। ঠিক আছে, সো এই ফিচার গুলো যত বেশি থাকবে ইকোনমিতে, তত মানির ভ্যালোসিটি বেশি হবে, যত কম থাকে মানির ভ্যালোসিটি কম হবে। ঠিক আছে, এখন ফিশার বলতেছে যে এই এই ইস্যুগুলা কি বলে, ইনস্টিটিউশন এবং টেকনোলজিক্যাল ফিচার গুলো ভেলোসিটিকে ইফেক্ট করবে, এবং এটা কি হবে, স্লোলি স্লোলি টাইম টু টাইম এটা ডেভেলপ হবে। যে খুব দ্রুত যে টেকনোলজি এবং ইনস্টিটিউশনাল ফিচার গুলো ডেভেলপ হবে এরকম না, এটা আস্তে আস্তে উন্নত হবে, আস্তে আস্তে আমার ভেলোসিটিতে ইম্প্যাক্ট করবে। সো ভেলোসিটি উড নর্মালি বি রিজনেবলি কনস্ট্যান্ট ইন দ্য শর্ট রান। সো সে বলে ফেলতেছে যে শর্ট রানে আমার ভেলোসিটিটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কি বলবো, ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট ফর দিস থিওরি অফ, আমরা যেটা বলতেছি কোয়ান্টিটি থিওরি অফ মানি। ঠিক আছে, এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট যে ফিশার বলতেছে কি, ভেলোসিটি শর্ট রানে কি থাকবে, স্টেবল থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। এখন যেটা বলছিলাম, ইনস্টিটিউশনাল টেকনোলজিক্যাল ফিচার বলতে বলতেছে এই যে আমরা যেমন কার্ড ইউজ করি, তো কার্ড কিন্তু এখন টাকার সাবস্টিটিউট। তো কার্ড যখন আমরা ইউজ করতেছি, অথবা আমরা কি করতেছি, আমরা এই যে বিকাশে পেমেন্ট করতেছি, এগুলা কিন্তু সব কিন্তু এখন কি হচ্ছে, টাকার সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। তো যখন আপনার কাছে কার্ড থাকবে আপনি কি করবেন না, ক্যাশ হোল্ড করবেন না। যখন আপনার কাছে বিকাশ থাকবে আপনি কি করবেন না, ক্যাশ হোল্ড করবেন না। সো এইসব করার কারণে কি হচ্ছে, আপনার ইকোনমিতে কিন্তু মানি সাপ্লাই দরকার নাই। ঠিক আছে, মানি সাপ্লাই কমে যাবে কিন্তু মানির ভেলোসিটি বেড়ে যাবে। ভেলোসিটি মানে উইথিন ইকোনমিতে যে পরিমাণ টাকাই আছে সেই পরিমাণ টাকা অনেক দ্রুত অনেক হাতে চলে যাবে। দ্যাট মিনস হলো যে আপনার এই হাত থেকে এই হাত, ওই হাত থেকে এই হাত চলে যাচ্ছে, খুব দ্রুত শিফট হচ্ছে। কারণ কি, কারণ এখন টেকনোলজির মাধ্যমে শিফট হচ্ছে। ঠিক আছে, আগে যে একটা একটা টাকা একটা হাত থেকে আরেকটা হাতে যেতে যে পরিমাণ সময় লাগতো, এখন খুব কম সময়ে খুব দ্রুত আপনি কি করতে পারতেছেন, টাকা এবং মানি কি করতে পারতেছেন, ইকোনমিতে শিফট হচ্ছে, এক পার্টি থেকে আরেক পার্টির কাছে চলে যাচ্ছে। এবং এটা সম্ভব হচ্ছে কারণ কি, এই টেকনোলজিক্যাল ফিচার গুলার কারণে। এবং এই কারণে কি হচ্ছে, কম পরিমাণ টাকা বেশি পরিমাণ টাকার কাজ করতেছে। দ্যাট মিনস আগে 10 টাকা দিয়ে আপনি হয়তোবা একটা 10 টাকা আপনি যতবার ইউজ করতেন উইদিন 1 ইয়ার, হয়তোবা 5 বার আপনি ইউজ করতেন, 5 জন ইউজ করতো। এখন দেখা যাচ্ছে এই 10 টাকাই একটা বছরে ইউজ হচ্ছে 500 বার, কারণ খুব দ্রুত ট্রান্সফার হচ্ছে টাকাগুলো। তো এই কথাটাকেই বলা হচ্ছে ইনস্টিটিউশনাল এবং টেকনোলজিক্যাল ফিচার। তো যখন ইনস্টিটিউশনাল টেকনোলজিক্যাল ফিচার গুলো আপগ্রেডেড হবে, তখন আপনার টাকার ভেলোসিটি বেড়ে যাবে। তখন মানি সাপ্লাই মানে মানি হোল্ড করা মানুষ কমিয়ে দিবে। ঠিক আছে, তো যাই হোক, ফিশার কি বলতেছে, ফিশার বলতেছে যে এই যে চেঞ্জটা, টেকনোলজিক্যাল চেঞ্জটা, এটা আস্তে আস্তে হবে এবং ইট উইল টেক টাইম। আর যেহেতু এই চেঞ্জ গুলা খুব দ্রুত হবে না, শিফট গুলা খুব আস্তে আস্তে হবে,
সেই জন্য সে বলছে যে শর্ট টার্মে আপনার কি থাকবে, মানি সাপ্লাইটা মানে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তো শর্ট টার্মে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম যে এটা যদি কনস্ট্যান্ট থাকে, এখন চিন্তা করেন একটু আগে আমি যেই কথাটা বলে আসলাম, এই যে এখানে যেই লাইনটা বলে আসছি এই লাইনটাকে এখন চিন্তা করেন, এই লাইনটা যদি এখন আমি যদি এই ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট করে ফেলি তাহলে দেখেন আমার জন্য খুব ইজি। আমি কি বলতেছি, মানি সাপ্লাই বাড়লে আমার কি হচ্ছে, জিডিপি বেড়ে যাচ্ছে, মানি সাপ্লাই কমলে জিডিপি কি হচ্ছে, কমে যাচ্ছে। এখন দেন আমি আবার এখানে সেকেন্ড ব্রেকডাউন করব যে এখন জিডিপি বাড়তেছে কি কারণে বাড়তেছে, আইদার প্রাইসের কারণে বাড়তে পারে অথবা আউটপুটের কারণে বাড়তে পারে, এটা আমার দেখতে হবে। যদি সোললি প্রাইসের কারণে বাড়ে তার মানে আমার ইনফ্লেশন বাড়তেছে, আর কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে। আর যদি দেখি যে না সোললি আমার আউটপুট বাড়তেছে, প্রাইস তেমন ইম্প্যাক্টেড হচ্ছে না, তার মানে আমি বলতেছি এটা আমার জন্য পজিটিভ ইম্প্যাক্ট, আমার কি হচ্ছে, আউটপুট বাড়তেছে, ঠিক আছে। তার মানে কি এখন আমি বলতে পারি যে মানি সাপ্লাই যদি বাড়ে আমার আউট কি বলে নমিনাল জিডিপি বাড়বে, মানি সাপ্লাই কমলে নমিনাল জিডিপি কমবে। এখন কিন্তু আমার জন্য বলা খুব ইজি, যখন ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট করে ফেলছি তখন আমার জন্য এই কথাগুলো বলা খুব ইজি। কিন্তু ভেলোসিটিটাকে যতক্ষণ আমি কনস্ট্যান্ট করি নাই আমার জন্য এই আন্ডারস্ট্যান্ডিংটা ইজি ছিল না, যেটা আমি এখানে বলছিলাম এতক্ষণ। সো ফিশার এই কাজটা করেছে, ফিশার বলছে যে শর্ট রানে ভেলোসিটি আপনার কনস্ট্যান্ট থাকবে। আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে মানি সাপ্লাই যদি বাড়ে শর্ট রানে তখন আমার কি হবে, জিডিপি বাড়বে, মানি সাপ্লাই কমলে জিডিপি কমবে, নমিনাল জিডিপি। এখন নমিনাল জিডিপি বাড়া কমা মানেও এখানে আরেকটা ইন্টারপ্রিটেশন আছে, আইদার আপনার প্রাইসের কারণে বাড়তে পারে, সেটা হলে আপনি ইনফ্লেশন বাড়তেছে, অথবা আপনার আউটপুট বাড়তে পারে, সেটা হলে আপনার আউটপুট বাড়তেছে, দ্যাট মিনস ইকোনমি লাভবান হচ্ছে। সেটা সেটা পরের আলোচনা, বাট আমি অ্যাটলিস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারি যে মানি সাপ্লাই যদি বাড়ে আমার আউটপুট বাড়বে, মানি সাপ্লাই কমলে আউটপুট কমবে, যেটা আমি ইনিশিয়ালি আসতে পারতাম না, যেটা আমাকে ফিশার হেল্প করলো। তো এই হলো ফিশারের আইডিয়া। দেন ওই ফিশারের আইডিয়া থেকেই আসলে কোয়ান্টিটি থিওরি অফ মানি আসলে কি বলছে, ভেলোসিটি ফেয়ারলি কনস্ট্যান্ট ইন দা শর্ট টার্ম। সে বেসিক যে অ্যাজাম্পশন গুলো এগুলা বলতে পারেন এখানে দেয়া আছে। এগ্রিগেট আউটপুট এট ফুল এমপ্লয়মেন্ট লেভেল। সো আমি যখন বলতেছি এম ইন্টু বি ইন্টু পি ইন্টু ওয়াই, আমি ধরে নিচ্ছি এই যে আউটপুট যেটা বলতেছে এটা কি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে, এটা চাইলেই আমি কি করতে পারবো না, আবার বাড়াইতে পারবো না, চাইলেই যে কোনো ভাবে বাড়ানো সম্ভব না। চেঞ্জেস ইন মানি সাপ্লাই এফেক্ট অনলি দ্য প্রাইস লেভেল। সো এই যে এখন দেখেন, এখন খেয়াল করেন এই কথাটা যখন আমি বলতেছি তার মানে কি আমি কিন্তু এইটাকেও কি করে ফেলছি, সর্ট অফ কনস্ট্যান্ট করে ফেলছি। কারণ কি আমি এটা চাইলেই বাড়াইতে পারতেছি না, ঠিক আছে, চাইলেই যেহেতু বাড়াইতে পারতেছি না, তো আমার যখন মানি সাপ্লাই বাড়তেছে তার মানে এইটাও তো বাড়ার কথা, তাই না। আবার খেয়াল করেন এম ইন্টু বি ইন্টু পি ইন্টু ওয়াই, ঠিক আছে। সো এটা হলো আমার নমিনাল জিডিপি, এটা হলো মানি সাপ্লাই, এটা হলো ভেলোসিটি। সো ভেলোসিটিটাকে আমি কি করছি, ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট করতেছি। কনস্ট্যান্ট করলে আমরা বলছি মানি সাপ্লাই বাড়লে আমার কি হবে, নমিনাল জিডিপি বাড়বে। এখন এইটা বলার পরে আমি আবার বলতেছি আমার জিডিপি যেটা আছে সেটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে। সো ফুল এমপ্লয়মেন্ট লেভেলে যদি থাকে এটা কি আর বাড়ানো পসিবল, উত্তর হলো না, এটা বাড়ানো পসিবল না। সো এটা যদি বাড়ানো না পসিবল হয়, মানি সাপ্লাই বাড়লে যদি আমার আউট মানে নমিনাল জিডিপি বাড়ে, তাহলে এই বাড়াটা আসতেছে শুধুমাত্র আমার প্রাইস লেভেলে বাড়ার কারণ। সো মুভমেন্ট ইন দ্য প্রাইস লেভেল রেজাল্ট সোললি ফ্রম চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ মানি। সো এটা হলো তার কনক্লুশন, যখন ফিশার তার থিওরি বলছে যে শুধুমাত্র কি হবে, মানি যখন বাড়বে, মানি সাপ্লাই যখন বাড়বে তখন আলটিমেটলি আপনার আসলে আউটপুট বাড়ানো সম্ভব না, কারণ আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকবো। তো আমাদের আলটিমেটলি কি হবে, প্রাইস বেড়ে যাবে। তো এটা ছিল কোয়ান্টিটি থিওরি অফ মানি, ঠিক আছে। সো খেয়াল করেন মানি সাপ্লাইয়ের সাথে আমরা কিসের ইম্প্যাক্ট দেখতেছি, আমরা প্রাইস লেভেলের ইম্প্যাক্ট দেখতেছি। তো এটা আলটিমেটলি কি মিন করতেছে, এটা আসলে মিন করতেছে আমার কি হবে, ইকোনমিতে ইনফ্লেশন হবে। খেয়াল করেন, ঠিক আছে। সো ইকোনমিতে আমার কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। সো আমি যে কথাটা প্রথম থেকে বলে আসছি যে ফিশার যে কাজটা করতেছে, ফিশার এই আমাদের যে ইকুয়েশন এক্সচেঞ্জ এটাকে সিম্পলিফাই করার ট্রাই করেছে। সো সিম্পলিফাই কিভাবে করছে, সে দুইটা জিনিসকে কনস্ট্যান্ট করে ফেলছে, ভেলোসিটিকে কনস্ট্যান্ট করে ফেলছে, আউটপুটকে কনস্ট্যান্ট করে ফেলছে। ভেলোসিটি কেন কনস্ট্যান্ট করছে, সে বলছে যে ইনস্টিটিউশনাল চেঞ্জটা ইট উইল টেক টাইম। সো ইনস্টিটিউশনাল চেঞ্জ যদি সময় নেয় তাহলে আমার ভেলোসিটি শর্ট রানে কি হবে না, চেঞ্জ হবে না। সো এটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম। আরেকটা কথা বলছে যে আমি ধরে নিচ্ছি যদি আমি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকি, দ্যাট মিনস আমার আমি চাইলেই কি করতে পারবো না, চাইলেই আমি প্রোডাকশন বাড়াইতে পারবো না, কারণ আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে। আমার সবগুলা প্রোডাক্টস অফ প্রোডাকশন কি করতেছে, 100% লেভেলে কাজ করতেছে। এখানে আর চাইলেই কি করা সম্ভব না, যে কোনো ভাবে প্রোডাকশন লেভেল বাড়ানো সম্ভব না। তো
আমি যখন এই দুইটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি তার মানে কি মানি সাপ্লাই বাড়লে আপনার প্রাইস লেভেল বাড়তে হবে মাস। আর সেই কথাটা এখানে বলছে যে মুভমেন্ট ইন দ্য প্রাইস লেভেল রেজাল্ট সোললি ফ্রম চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি অফ মানি। সো প্রাইস লেভেল বাড়ে কেন, এখন উল্টা দিক থেকে বলতেছি, যদি কখনো আমরা দেখি ইকোনমিতে প্রাইস বাড়ছে তার মানে আমার বলতে হবে আমার ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেছে বা কোয়ান্টিটি অফ মানি বেড়ে গেছে। সো এই ছিল হলো আমার ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি। আরো ডিটেইলসে আমরা যাব। সো এই হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো এখান থেকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি মূলত মানি সাপ্লাই যদি বেড়ে যায় আমার প্রাইস বেড়ে যাচ্ছে, হুইচ ইজ অলসো দ্য ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। সো প্রাইস বেড়ে যাওয়া মানে আমার ইকোনমিতে ইনফ্লেশন দেখা দিচ্ছে। সো এই কথাটা আমি একটু আগে বলে নিই এই স্লাইডটা। ফ্রম দ্য ইকুয়েশন অফ এক্সচেঞ্জ টু দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশার্স ভিউ দ্যাট ভেলোসিটি ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট ইন দ্য শর্ট রান, so that transforms the transform the equation of exchange into the quantity theory of money, which states that nominal income spending is determined solely by movement of the quantity theory of money. So সে যেটা করছে, যদি আমি এটাকে কনস্ট্যান্ট করি তাহলে সে বলতেছে যে আপনার নমিনাল ইনকাম যেটা এই টোটালটা বা নমিনাল জিডিপি এটার চেঞ্জটা ইম্প্যাক্টেড বাই কি মানি সাপ্লাই। মানি সাপ্লাই বাড়লে এটা বাড়বে, মানি সাপ্লাই কমলে এটা কমবে। প্রথম স্টেপ যেটা মানে এটা কমবে, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। সো এইটাকে আমরা আবার ডিমান্ড অফ মানিতে কনভার্ট করতে পারি। এই কথাটাকেই আমরা কি করতে পারি, মানি সাপ্লাই থেকে, যেহেতু সাপ্লাইয়ের সাথে ডিমান্ডটা জড়িত, ঠিক আছে, এবং আমরা জানি ইকুইলিব্রিয়ামে কি হবে, মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড সমান হবে। তো আমরা কি করতে পারি, মানি সাপ্লাই সম্পর্কে যেহেতু আমরা এই ইকুয়েশন থেকে অলরেডি পেয়ে গেছি, তো আমরা এটাকে মানি ডিমান্ডে কনভার্ট করতে পারি। এই এম স্ট্যান্ডস ফর মানি সাপ্লাই, ঠিক আছে। সো এবং আমরা জানি ইকুয়েশন আমাদের ইকুইলিব্রিয়ামে সবসময় কি হবে, মানি সাপ্লাই আর মানি ডিমান্ড সমান হবে। তো এখানে এম দিয়েই মানি সাপ্লাই বোঝাচ্ছে, ঠিক আছে। সো মানি সাপ্লাই আর মানি ডিমান্ড সমান হবে। তো আমরা চাচ্ছি যে কোয়ান্টিটি থিওরি অফ মানির মাধ্যমে আমরা মানি ডিমান্ড কত সেটা আমরা দেখতে চাচ্ছি। The quantity theory of money tells us how much money is held for a given amount of nominal spending. So বলতেছে এই যে P into Y এইটার জন্য আমার কি পরিমাণ মানি হোল্ড করতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু আমাকে বলতেছে কোয়ান্টিটি থিওরি অফ মানি, ঠিক আছে। কারণ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই আউটপুট লেভেলটা আমি যদি জানি তাহলে আমি বলতে পারবো কি পরিমাণ মানি আমাকে হোল্ড করতে হবে। ডিমান্ড ফর মানি কি বলছে, টু ইন্টারপ্রেট ফিশার কোয়ান্টিটি থিওরি ইন টার্মস অফ ডিমান্ড ফর মানি, আমি কি করতে পারি, আমি উভয় পক্ষকে আমাদের যে ফর্মুলা ছিল এম ইন্টু ভি ইন্টু পি ইন্টু ওয়াই, সেটাকে আমরা উভয় পক্ষকে যদি ভি দিয়ে ভাগ করি তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, এম ইকুয়াল টু 1/v পি ইন্টু ওয়াই। এখন 1/v কে আমি কে ধরে নিচ্ছি, যেহেতু ভি একটা কনস্ট্যান্ট, 1/v ও কি হবে, কনস্ট্যান্ট হবে। সো ভি কে যদি আমি 5 ধরি তাহলে এটা হয়ে যাবে 0.2, ভি কে যদি আমি ধরি 2 এটা হয়ে যাবে 0.5। তো যেটাই হোক এটা যখন কনস্ট্যান্ট এটাও একটা কনস্ট্যান্ট হবে। সো টোটাল কেটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। সো when the money market is in equilibrium, so মানি সাপ্লাই আর মানি ডিমান্ড সমান হবে। সো আমি এই মানি সাপ্লাইয়ের জায়গায় যদি মানি ডিমান্ড বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এখন আমি যদি এটাকে এক্সপ্লেইন করি তার মানে কি, ফিশার কি বলতে চাচ্ছে, এটা কিন্তু ফিশারের ইকুয়েশনটাকে আমি এভাবে এক্সপ্লেইন করছি। Fisher's theory suggests that demand for money is purely a function of income. So demand for money কিসের উপর ডিপেন্ড করতেছে, আপনার ইনকাম, টোটাল ন্যাশনাল ইনকাম যেটা সেটার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা জিডিপি কে কি বলতে পারি, টোটাল ইনকাম, টোটাল ইনকামও বলতে পারি। দ্য ডিমান্ড ফর মানি ইজ নট এফেক্টেড বাই ইন্টারেস্ট রেট, এবং তারা বলতেছে যে এখানে ইন্টারেস্ট রেটের কোনো খেলা নাই। সো আমরা যেটা বলে আসছি যে ডিমান্ড ফর মানি ইজ ডিপেন্ডেন্ট অন ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বাড়লে ডিমান্ড ফর মানি, আমরা ইন্টারেস্ট রেট বাড়লে ইন্টারেস্ট রেটের সাথে হলো নেগেটিভ সম্পর্ক, ইন্টারেস্ট রেট বাড়লে আমরা ডিমান্ড কম করি, ইন্টারেস্ট রেট কমলে ডিমান্ড বেশি করি। তো এই যে আপনার ইন্টারেস্ট রেটের সাথে সম্পর্ক, সেইটার সাথে আমার কি বলে, সেটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, যে এখানে বলতেছে ইন্টারেস্ট রেটের সাথে সম্পর্ক আছে, বাট ফিশার বলতেছে ইন্টারেস্ট রেটের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। সো এই খাতে আমরা একটু কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেটের সাথে কোনো সম্পর্ক তারা নাই বলতেছে। সো এটা আমাদের একটা মেজর আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস লাইন। আমি আবার বলতেছি, আমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আমাদের, এটা ছিল ফর্মুলা এম ইন্টু ভি ইন্টু পি ইন্টু ওয়াই, ঠিক আছে। সো আমি যদি উভয় পক্ষকে ভি দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় এরকম। দেন আমি বলতেছি 1/v, যেহেতু ভি একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আমি এটাকে 1/v কে একটা কে দিয়ে একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসছি। দেন আমরা বলতেছি একটা ইকুইলিব্রিয়াম ইকোনমিতে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই সমান থাকে।
তো আমি মানি সাপ্লাইয়ের ইকুয়েশনটাকে এখন মানি ডিমান্ড ইকুয়েশনে কনভার্ট করতেছি, আর 1/v এর জায়গায় আমি কে বসাচ্ছি। সো এই ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে যেহেতু কে একটা কনস্ট্যান্ট, তো আমি বলতেছি মানি ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করতেছে, আমার ইকোনমিতে ন্যাশনাল ইনকাম কতটুকু সেটার উপর ডিপেন্ড করতেছে। আমার ইনকাম যদি বাড়ে তাহলে আমি মানি ডিমান্ড বেশি করব, ইনকাম যদি কমে আমি মানি ডিমান্ড কম করব। ঠিক আছে? তো ফিশারস থিওরি সাজেস্ট দ্যাট ডিমান্ড ফর মানি ইজ পিওরলি এ ফাংশন অফ ইনকাম, ইনকামের উপর ডিপেন্ড করতেছে। ডিমান্ড ফর মানি ইজ নট এফেক্টেড বাই ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে না, যেটা আমরা আগে বলে আসছি। যখন আপনার ইকোনমিতে ইন্টারেস্ট রেট কম থাকে মানুষ বেশি বেশি মানি ডিমান্ড করে, কারণ সে কি করতে চায়, আপনার ওই যে পজিটিভ এনপিভি প্রজেক্ট অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? ইন্টারেস্ট রেট কম থাকলে কি আমি এনপিভি প্রজেক্ট গুলো অনেক বেশি এনপিভি পজিটিভ এনপিভি প্রজেক্ট আসে, তো মানুষ বেশি মানি ডিমান্ড করে। আবার যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে এনপিভি প্রজেক্ট কমে যায়, তো মানুষ কম কম ডিমান্ড করে। সো এই আইডিয়াটা কিন্তু আমরা আগেও পড়ে আসছি, আগের কোর্স গুলোতে আমরা পড়ে আসছি। সো সে বলতেছে যে না, এখানে ইন্টারেস্ট রেটের সাথে মানি ডিমান্ডের কোনো রিলেশনশিপ নাই। এই ক্লাস এটা আমরা করে ফেলছি। এখন দেখেন আরেকটু ডিটেইলটা আমরা আসছি, এখন আমরা তাদেরকে একটু ফিশারের কথাবার্তা হলো ক্লাসিক্যাল ইকোনমিক্সের কাছাকাছি। তো তখন তাদেরকে আমরা কিছু জায়গায় আমরা একটু কথাবার্তা বলবো যে কোথায় কি প্রবলেম আছে। দেখেন কি বলছে, বিকজ দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্ট ইনক্লুডিং ফিশার thought that wages and prices were completely flexible. They believed that the level of aggregate output Y produced in the economy during normal times would remain at full employment level. So তারা বলতেছে যে ওয়াই হলো ফুল এমপ্লয়মেন্টে থাকবে। আমরা যেটা একটু আগে বলে আসছিলাম যে আমাদের মানি এমবি ইন্টু পি ওয়াই, আমরা যখন বলতেছি মানি সাপ্লাই বাড়লে প্রাইস বেড়ে যায়, কারণ কি আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নিছি। কেন কনস্ট্যান্ট ধরে নিছি? তারা বলছে যে ওয়েজেস এন্ড প্রাইস হইল গিয়ে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি, মানে যে কোনো প্রাইসেই আমরা কাজ করতে রাজি আছি এবং যে কোনো ওয়েজ রেটেই আমরা কাজ করতে রাজি আছি। ঠিক আছে? তো এই দুইটা ক্রমশ ইকোনমিতে চেঞ্জ হচ্ছে, ওয়েজ লেভেল এবং প্রাইস লেভেল ক্রমশ ইকোনমিতে চেঞ্জ হচ্ছে। তো এইটার উপর বেস করেই তারা বলতেছে যে ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট করা সম্ভব, যেই প্রাইসই দেওয়া হোক, যেই লেভেলের টাকাই দেওয়া হোক, তারা কি ফুল এমপ্লয়মেন্ট হইতে বাধ্য বা ফুল এমপ্লয়মেন্ট হবে। তো এইটার উপর বেস করে কিন্তু এই কথাগুলো আমরা যত কথা বলে আসছি, এই কথাগুলো কিন্তু এটার উপর বেস করেই জড়িত, মানে আন্ডারস্ট্যান্ডিংটা এটার উপর বেস করে আমরা কথাবার্তা বলছি। তো এখন কি বলতেছে এটাকে আরেকটু ডিটেইলটা আমরা করি। ডিভাইডিং বোথ সাইড বাই ওয়াই we can then write the price level as follows. So আমাদের ইকুয়েশন ছিল p into v, m into v equal to p into y. So y যেহেতু আমরা বলছি ফুল এমপ্লয়মেন্ট, সো এটা কনস্ট্যান্ট লেভেলে আছে। তো আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে ডেল্টা y দিয়ে ভাগ করতে পারি। y দিয়ে যদি ভাগ করি তাহলে আমার ইকুয়েশনটা হবে এইরকম। সো প্রাইস প্রাইস সমান কি? সো প্রাইস সমান আমি বলতেছি দ্য ক্লাসিক্যাল ইকোনমিক্স রিলাইজড অন দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি টু এক্সপ্লেইন মুভমেন্ট ইন দ্য প্রাইস লেভেল। সো তারা বলতেছে প্রাইসটা কি কারণে মুভ করবে। ইন দেয়ার ভিউ চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ মানি লিড টু প্রপোর্শনাল চেঞ্জ ইন দ্য প্রাইস লেভেল। সো এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, ঠিক আছে, সো মানি যদি সাপ্লাই যদি বাড়ে তাহলে আলটিমেটলি কি বাড়তেছে, প্রাইস বাড়তেছে। একই কথা আর কি, ঘুরায় পেঁচায় একই ভাবে আবার একটু আমরা এখানে বললাম। সো এইখান থেকে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, মূলত ইম্পর্টেন্ট দুইটা আন্ডারস্ট্যান্ডিং, একটা হলো আমরা বলতেছি যে আমাদের মানি সাপ্লাই বাড়লে যেহেতু আমাদের ভেলোসিটি এন্ড আউটপুট কনস্ট্যান্ট ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে, তাহলে আমাদের প্রাইস বেড়ে যাবে। এটা হলো আমাদের ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং আমরা বলছি এখানে যে যদিও আমরা জানি মানির ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে, কিন্তু এই থিওরি অনুযায়ী আমরা বলতেছি মানির ডিমান্ড আসলে ডিপেন্ড করে ন্যাশনাল ইনকামের উপর। তো আপনার ইনকাম যখন বাড়বে আপনার ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে ডিমান্ড কমবে, কিন্তু ইন্টারেস্ট রেটের সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। সো এই দুইটা হলো গিয়ে বেজর আন্ডারস্ট্যান্ডিং ফ্রম কোয়ান্টিটি থিওরি অফ মানি। এখন আমরা দেখবো যে হিস্টোরিক্যালি এই থিওরি গুলা, ও আচ্ছা আরেকটু আমরা ইনফ্লেশনের সাথে একটু লিঙ্ক করে ফেলি। সো অলরেডি আমি বলে আসছি যে ইনফ্লেশনের সাথে লিঙ্ক কিভাবে, কারণ প্রাইস বাড়া মানে আলটিমেটলি কি বাড়তেছে, ইনফ্লেশন। প্রাইস মানেই হলো গিয়ে এখানে প্রাইস যখন বাড়তেছে তার মানে কি, ইনফ্লেশন পজিটিভ, প্রাইস কমা মানে ইনফ্লেশন নেগেটিভ। সো প্রাইস লেভেলের সাথে ইনফ্লেশনের একটা রিলেশনশিপ আছে। তো এইটাকে আমরা একটু ডিটেইলটা এখানে দেখতে পারি। দেখেন এই কথাটাই এখানে বলা হয়েছে যে যদি আমি ম্যাথমেটিক্যালি দেখি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স ওয়াই, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স প্লাস
পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই। এটা আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারি, আমাদের এই কোর্সের জন্য ডিরাইভেশন দরকার নেই। জাস্ট আপনারা এতটুকু মনে রাখেন যে এটা আর কি সমান কোনো একটা কোয়ান্টিটি এক্স ওয়াই বা পি কিউ যাই বলেন, দুইটার গুণফলের পার্সেন্টেজ চেঞ্জ হলো তাদের পৃথক পৃথক পার্সেন্টেজ চেঞ্জের সমান। এটা আমাদের জন্য একটা ফর্মুলা, ঠিক আছে? সো সেম ওয়েতে যেহেতু আমাদের একটা ফর্মুলা এখানে ছিল এমভি ইন্টু পিওয়াই, সো পার্সেন্টেজ চেঞ্জ ইন এমভি অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন পিওয়াই এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পার্সেন্টেজ চেঞ্জ ইন এম প্লাস পার্সেন্টেজ চেঞ্জ ইন ভি ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন পি প্লাস পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই। ঠিক আছে? সো এখন যেহেতু আমরা বলে ফেলছি ভিটা কি, ভিটা কনস্ট্যান্ট, এবং আমার ওয়াইটা কি, ওয়াইটা সরি এখানে ভিটা নিয়ে কথা বলছে। সো যেহেতু আমরা বলছি ভিটা কনস্ট্যান্ট, তাহলে ভি এর কনস্ট্যান্টের তো কোনো চেঞ্জ নেই। একটা ধ্রুবক রাশি যেটাকে আমরা বলি কনস্ট্যান্ট 2, ওয়াই এর ভ্যালু যদি 2 হয় বা ভি এর ভ্যালু যদি 2 হয়, তো 2 এর তো কোনো চেঞ্জ নাই। আমরা জানি শুধুমাত্র ভেরিয়েবলের চেঞ্জ হয়। ঠিক আছে? সো আমি এখান থেকে যদি এটাকে একটু মডিফাই করে শুধু পিটা যদি এক পাশে রাখি, তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে যে পি যদি আমি এক পাশে রাখি তাহলে এম বি এটা আসছে, এম আসছে, বি আসছে, আর এই অংশটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস। ঠিক আছে? এই চেঞ্জ ইন পি হুইচ ইজ চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, এটাই আসলে মিন করতেছে কি আমার জন্য ইনফ্লেশন। ইনফ্লেশন কত টাকা? Since we assume velocity is constant, its growth rate is zero, so the quantity theory of money is also a theory of inflation. ঠিক আছে? সো এটাকে আমরা একটা থিওরি অফ ইনফ্লেশন বলতে পারি। চেঞ্জ ইন এম মাইনাস চেঞ্জ ইন ওয়াই, এটাকে যেহেতু আমরা জিরো করতেছি, সো চেঞ্জ ইন এম মাইনাস চেঞ্জ ইন ওয়াই ইকুয়াল টু আমার ইনফ্লেশন রেট। ঠিক আছে? সো এখন চিন্তা করেন যদি চেঞ্জ ইন ওয়াইটাকে যদি আমি না চেঞ্জ করতে পারি, ওয়াইটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নেই, তার মানে কি? তার মানে প্রাইস লেভেলে যতটুকু চেঞ্জ হবে এটা আসলে আসবে শুধুমাত্র কোথা থেকে? মানি সাপ্লাইয়ে যতটুকু চেঞ্জ হবে। তো মানি সাপ্লাই যেই রেটে চেঞ্জ হবে প্রাইস লেভেলও সিমিলার রেটে চেঞ্জ হবে, এই কথাটাই বলতেছে। মানে পাই পাই মানে তো এটাই। ঠিক আছে? পাই মানেই প্রাইস লেভেল চেঞ্জ। সো যদি আমরা এটাকেও কনস্ট্যান্ট ধরে নেই তাহলে এটা আর এটা সমান। তো আপাতত এখানে কনস্ট্যান্ট ধরে নাই, বলছে যদিও চেঞ্জ হইতে পারে। ধরেন আউটপুট যদি আমি কনস্ট্যান্ট নাও ধরি, তাও আমি বলতেছি যে এটা যদি 10% চেঞ্জ হয় আর এটা যদি 5% চেঞ্জ হয়, তো বাকি 5% চেঞ্জ কোথায় চলে আসবে? বাকি 5% চেঞ্জ আসবে প্রাইস লেভেলে চেঞ্জ চলে আসবে। ঠিক আছে? তো আমরা ওই কথাটাই বললাম যে আমার একই কথা আবার বারবার বলতেছি যে আমার মানি সাপ্লাই যখন চেঞ্জ হবে, তো মানি সাপ্লাই যদি চেঞ্জ হয়, আমার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইম্প্যাক্টটা পড়বে আমার কি আউটপুটের উপর। আউটপুটও বাড়বে। এখন আউটপুট কিভাবে বাড়বে? আইদার আউটপুট বাড়বে আইদার আপনার পি বাড়বে অথবা ওয়াই বাড়বে, অথবা দুইটাই বাড়বে, হাফ হাফ বাড়বে আর কি। ঠিক আছে? সো এই রকম উদাহরণটা এখানে দিলাম আর কি। তো এখন যেটা বলতেছে যে টেস্ট করতেছি যে এই যে কোয়ান্টিটি থিওরি অফ মানিতে আমি বললাম যে আমার মানি সাপ্লাই বাড়লে আমার প্রাইস বেড়ে যায়। ঠিক আছে? তো এটা কতটা ট্রু? এটা পাস্ট এক্সপিরিয়েন্স আমাদেরকে কি বলছে? আর প্রাইস বেড়ে যায় মানে হলো আলটিমেটলি কি বেড়ে যাচ্ছে? ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ওইটাই তো আমরা এতক্ষণ দেখাই। ঠিক আছে? সো এটা কি বলছে? সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কি বলছে? এখানে বলতেছে ইউএস ইনফ্লেশন এন্ড মানি গ্রোথ রেট বাই ডিকেড অনুযায়ী। তো এই বছরে সাপোজ ধরেন 1970, এই ইয়ারে আমার এইদিকে হলো মানি গ্রোথ রেট আর এইদিকে হলো ইনফ্লেশন রেট। সো দেখেন এই পয়েন্টটা যদি চিন্তা করেন, এই বছরে আমার মানি গ্রোথ রেট ছিল এত পার্সেন্ট সাপোজ, আর আমার ইনফ্লেশন গ্রোথ রেট ছিল এত পার্সেন্ট। তো দেখেন এখানে যদি এরকম প্রতিটা পয়েন্ট আমি যদি চিন্তা করি, এইটা মানে এইখানে, এখানে, এটা মানে এখানে, এখানে। তো আপনি যদি প্রতিটা পয়েন্ট চিন্তা করেন, আপনি দেখবেন যে এখানে প্রতিটা পয়েন্ট চিন্তা করলে আমাদের এইরকম একটা রিগ্রেশন লাইন আমি পাই। ঠিক আছে? সো এরকম একটা রিগ্রেশন লাইন যদি পাই, তার মানে কি? হুইচ ইজ এ পজিটিভলি স্লোপ লাইন। দ্যাট মিনস যে আপনার মানি সাপ্লাইয়ের সাথে মানি গ্রোথ বা মানি সাপ্লাই বা মানি ইনক্রিজের সাথে ইনফ্লেশনের একটা পজিটিভ রিলেশনশিপ আছে। সিমিলার ওয়েতে এখানে যদি আসেন, ইন্টারন্যাশনাল কম্পারিজন অফ এভারেজ ইনফ্লেশন এন্ড মানি গ্রোথ, ইন্টারন্যাশনালি বলতেছে, বিভিন্ন দেশের কথা বলতেছে, সাউথ আফ্রিকা, টার্কি, রাশিয়া। ঠিক আছে?
সো এই দেশগুলোতে আমরা দেখতেছি, এখানেও যদি দেখেন, এখানে আমরা বলছি মানি সাপ্লাই গ্রোথ রেট, এখানে হলো অ্যাভারেজ ইনফ্লেশন রেট। সো আমরা এখানেও যদি একটা লাইন ড্র করি, এরকম একটা লাইন পাবো, দ্যাট মিনস এটা হলো পজিটিভলি স্লোপ। তার মানে কি? তার মানে হলো মানি সাপ্লাই যখন বাড়ে, আমার ইনফ্লেশনে কি হয়? বাড়ে। ঠিক আছে? সো এটা একটা পজিটিভ। সো আমরা যে কথাগুলো বলে আসছি যে মানি সাপ্লাই বাড়লে আমার প্রাইস লেভেল বাড়ে, এবং প্রাইস লেভেল বাড়ার কারণে আমার ইনফ্লেশন বাড়ে, এটা কি আমরা যৌক্তিকতা পেয়ে আসছি। সো ইটস ট্রু। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই গ্রাফটাতে। তো এটা খেয়াল করেন, ইউএস এর ইনফ্লেশন এন্ড মানি গ্রোথ রেট, এখানে আমরা শুধুমাত্র একটা কান্ট্রি নিয়ে আসছি এবং একটা কান্ট্রি টাইম সিরিজ নিয়ে আসছি। তো এইখানে যদি খেয়াল করেন, এই পয়েন্টটা যদি খেয়াল করেন, আর এখানে খেয়াল করেন, ব্লু লাইন হলো ইনফ্লেশন গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, আর খয়েরি যে লাইনটা সেটা হলো আপনার M2 গ্রোথ রেট, দ্যাট মিনস মানি সাপ্লাই গ্রোথ রেট। তো এই পয়েন্ট গুলো যদি আপনারা চিন্তা করেন, এই যে পয়েন্ট গুলো যে দাগ দেয়া আছে, যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোতে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন আপনার মানির গ্রোথ কিন্তু ট্রিমেন্ডাস হাই, এখানে মানির গ্রোথ কিন্তু অনেক হাই। ঠিক আছে? সেই তুলনায় আপনার কি নাই? ইনফ্লেশনের গ্রোথ, কিন্তু ইনফ্লেশন কিন্তু অনেক বাড়ে নাই, বরং কিছু কিছু জায়গায় কিন্তু আপনার ইনফ্লেশন কমে গেছে, নেগেটিভ, মানে আগের বছরের তুলনায় কম আছে। সো এইখানে, সো এখন খেয়াল করেন, এইখানে তারা একটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট পাচ্ছে। আগের গ্রাফটাতে আমরা বলে আসছি কত সুন্দর যে আমাদের কি, আমরা ইনফ্লেশন বাড়তে, মানি গ্রোথ বাড়ে যখন এইদিকে, তখন ইনফ্লেশনও বাড়ে। মানি গ্রোথ বাড়তেছে, ইনফ্লেশনও বাড়তেছে। বাট আমি যখন এই গ্রাফটাতে আসতেছি, আমি দেখতেছি আমি কিছু পয়েন্ট পাচ্ছি যে হ্যাঁ, মানি গ্রোথ বাড়লে ইনফ্লেশনও বাড়ে। কিছু গ্রোথে আমি কিছু পয়েন্টে আমি এরকম পাচ্ছি, এখানে এখানে পাচ্ছি। ঠিক আছে? এখানে পাচ্ছি। কিছু পয়েন্টে আবার পাচ্ছি যে না, মানি গ্রোথ বাড়তেছে কিন্তু ইনফ্লেশন কিন্তু বাড়ে নাই। এখানে বাড়ছে, এখানে বাড়ে নাই, এখানে বাড়ছে মানি গ্রোথ, এখানে কিন্তু ইনফ্লেশন রিমার্কেবলি বাড়ে নাই। তো তাহলে সমস্যাটা কি? তাহলে সমস্যাটা যেটা, সেটা তারা বলতেছে যে আসলে এই এখানে একটু পরে আমরা এটার ব্রেকডাউন করব। সমস্যাটা হলো যে ইট ওয়ার্কস ফর লং টার্ম। এই যে কোয়ান্টিটি থিওরি অফ মানি, এটা লং টার্মের জন্য প্রযোজ্য। লং টার্মে ইটস ওয়ার্ক গুড। লং টার্মে আমরা বলতে পারি, যদি আপনি কনসিস্টেন্টলি মানি সাপ্লাই বাড়াইতে থাকেন, আপনার কনসিস্টেন্টলি একটা সময় প্রাইস লেভেল অনেক বেড়ে যাবে, এবং আপনার দেশে কি দেখা যাবে? ইনফ্লেশন দেখা যাবে। এটা লং টার্মে প্রযোজ্য, এবং লং টার্মের জন্য এটা কি ট্রু। কিন্তু শর্ট টার্মে আমি যদি দেখি, শর্ট টার্মে আমি যখন এই ফ্লাকচুয়েশন গুলো দেখতেছি, শর্ট টার্মে 1 বছর, 2 বছর, 5 বছর, মানে উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম, এইখানে আমি যখন দেখতেছি, এইখানে আমি যখন দেখতেছি, এইখানে যখন দেখতেছি, আমি দেখতেছি শর্ট স্প্যান অফ টাইমে আমার কি হচ্ছে না, মানি সাপ্লাই বাড়লেই যে ইনফ্লেশন বাড়তেছে, এটা আমি বলতে পারি না। ঠিক আছে? সো লং টার্মের জন্য ইটস ট্রু যে আমার মানি সাপ্লাই এর জন্য আমার ইনফ্লেশন বাড়ে, কিন্তু শর্ট টার্মে ইট ডাজন্ট ওয়ার্ক ইন দিস ওয়ে। ঠিক আছে? সো আরেকটা জাস্টিফিকেশন এখানে দেয়া আছে, যে আমরা যেটা বলছি যে বাজেট ডেফিসিট এন্ড ইনফ্লেশন। তো আমরা একটু আগে যেটা বললাম যে বাজেট ডেফিসিট যখন হয়, বাজেট ডেফিসিট হলে আমরা কি করি? বাজেট ডেফিসিট হলে গভর্নমেন্ট দুইটা কাজ করতে পারে। গভর্নমেন্ট কি করতে পারে? মানি সাপ্লাই বাড়াইতে হয়। গভর্নমেন্ট কি করতে পারে? গভর্নমেন্ট আপনার এখানে যেমন বলছে যে ট্যাক্স বাড়াইতে পারে, কয়েকটা কাজ করতে পারে। ট্যাক্স বাড়াইতে পারে, ট্যাক্স বাড়ায় তারা ওই টাকাটা নিতে পারে। গভর্নমেন্ট আর কি করতে পারে? গভর্নমেন্ট বন্ড ইস্যু করতে পারে, ইকোনমি থেকে বন্ড ইস্যু করে টাকা কালেক্ট করতে পারে জেনারেল পিপলের কাছ থেকে, অথবা গভর্নমেন্ট প্রিন্ট করতে পারে, মানি প্রিন্ট করতে পারে। ঠিক আছে? খেয়াল করেন, ট্যাক্স যদি বাড়ে তাহলে কোনো সমস্যা নাই, কারণ পিপলের কাছ থেকে আপনার কাছে টাকা টাকা আসছে, মানি সাপ্লাইয়ের উপর কোনো ইম্প্যাক্ট নাই, মানি সাপ্লাই ডাজেন্ট চেঞ্জ। বন্ড যদি ইস্যু করেন কোনো সমস্যা নাই, মানি সাপ্লাই ডাজেন্ট চেঞ্জ। কিন্তু আপনি যদি টাকা প্রিন্ট করেন, তাহলে মানি সাপ্লাই কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক আছে? সো এই কথাগুলো এখানে বলছে, দেয়ার আর টু ওয়েজ দ্য গভর্নমেন্ট ক্যান পে ফর স্পেন্ডিং, রেইজ রেভিনিউ অর বড়ো। সো আপনি যখন ট্যাক্স করতেছেন, ট্যাক্স নিচ্ছেন, সেটা আপনি কি করতেছেন? রেভিনিউ কালেক্ট করতেছেন। কিন্তু আপনি যখন বন্ড ইস্যু করতেছেন, তখন আপনি কি করতেছেন? বড় করতেছেন। ঠিক আছে? সো রেইজ রেভিনিউ বাই লেভিং ট্যাক্স অর গো ইনটু ডেট বাই ইস্যুইং গভর্নমেন্ট ডেট বন্ড। The government can also create money and use it to pay for the goods and services it buy. Can create money. So আমি কি করতে পারি? প্রিন্ট করতে পারি। সো এই তিনটা অপশন আমার কাছে আছে। খেয়াল করেন, the government budget constraint thus reveals two important facts. কিভাবে? যেহেতু গভর্নমেন্টের বাজেটের একটা কনস্ট্যান্ট আছে, গভর্নমেন্টের বাজেটের সবসময় একটা কনস্ট্যান্ট আছে। এখন কি বলছি? if the government deficit is financed by an increase in the bond holdings by the public, there is no effect on the monetary base and hence the money supply. So আমি কি করতেছি? বন্ড ইস্যু করতেছি,
বন্ড ইস্যু করলাম পিপলের কাছে, মানুষের হাতে যেই টাকা আছে সেটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে, সেটা আমি নিয়ে এসে আবার কি করতেছি, উন্নয়ন কাজে ইকোনমিতে ইউজ করতেছি, ঠিক আছে, বা সরকারি এমপ্লয়ীদের বেতন দিচ্ছি, যেটাই হোক আমি ইকোনমিতে পাঠাচ্ছি। তার মানে এখানে কি হচ্ছে, টাকা জাস্ট হাত বদল হচ্ছে, এখানে কিন্তু টাকার কোনো চেঞ্জ হচ্ছে না, মানি সাপ্লাই কোনো বাড়তেছে না কমতেছে না। কারণ কি, আমি কি করলাম, বন্ড ইস্যু করলাম, ইকোনমিতে বন্ড ইস্যু করলাম, মানুষের কাছ থেকে টাকা নিলাম, টাকা নিয়ে আবার সেই টাকাই আমি ইকোনমিতে ইউজ করতেছি বিভিন্ন কাজে, সরকার। সো এখানে মানি সাপ্লাই কোনো চেঞ্জ নাই। কিন্তু আপনি যদি কি করেন, if the deficit is not financed by increased bond holdings by the public, the monetary base and the money supply increases, the method is called monetizing the debt. So যদি আমি কি না করি, আমি তাদের কাছ থেকে যদি লোন না নেই কোনোভাবে, বা তাদের কাছ থেকে যদি ফাইন্যান্স না করি, তখন আমি কি করতে হচ্ছে, আমার টাকা প্রিন্ট করতে হচ্ছে, ঠিক আছে, অথবা আমার বিদেশি সাহায্য বাংলা নিজের দেশে নিয়ে আসতে পারে। আচ্ছা যাই হোক, বিদেশ থেকেও টাকা যদি আমি নিজের দেশে নিয়ে আসছি, আমি কি করতেছি, মানি প্রিন্ট করতেছি, মানি সাপ্লাই বাড়াচ্ছি, ঠিক আছে। সো কি বলছে, দ্য ফাইন্যান্সিং অফ এ পারসিস্টেন্ট ডেফিসিট বাই মিনস অফ মানি ক্রিয়েশন উইল লিড টু সাস্টেইনড ইনফ্লেশন। তো এই যে যে কথাটা আমরা একটু আগে বলে আসছি, যে লং টার্মের জন্য আমার কিভাবে সত্য, লং টার্মের জন্য আমি যদি বলতে থাকি যে আমি কন্টিনিউয়াসলি মানি সাপ্লাই বাড়াইতে থাকি লং টার্মে, মানে আমি যদি বারবার মানি সাপ্লাই বাড়াইতেই থাকি, তাহলে ইম্প্যাক্টটা কোথায় যে পড়বে, ইম্প্যাক্টটা পড়বে হলো আপনার প্রাইস লেভেলে, ঠিক আছে। তো প্রাইস লেভেলে পড়া মানে কি, ইনফ্লেশন বাড়বে। তো এই কথাটাই এখানে কিন্তু চলে আসছে, যে গভর্নমেন্ট যদি বাজেট ডেফিসিট হয়, বাজেট ডেফিসিট মানে কি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের থেকে, গভর্নমেন্টের ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেশি, ইনকাম মানে হলো আপনার ট্যাক্স, এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্ট যতটুকু এক্সপেন্ডিচার করতে চায় সেটা। তো এই টাকাটা কোথা থেকে আসে, আইদার কি বলে, মনিটারি বেস আমি চেঞ্জ করি, অথবা বন্ডের মাধ্যমে আসে। তো বন্ডের মাধ্যমে আসলে আমার মনিটারি বেসের কোনো চেঞ্জ নাই, কিন্তু বন্ডের মাধ্যমে যদি না আসে, তাহলে মনিটারি বেসের মাধ্যমে আমার আনতে হবে। তো ডেফিসিট বাড়লে আমার মনিটারি বেস বাড়াইতে হবে, যদি আমি বন্ড কনস্ট্যান্ট রাখি। তো এই কথাটাই বলছে, যে যদি আমি এরকম সাস্টেইনড হয় বা পারসিস্টেন্ট ডেফিসিট আমার হইতেই থাকে প্রতি বছর, এবং প্রতি বছরই যদি আমি কি না করি, বন্ড ইস্যু না করে নতুন মানি প্রিন্টের মাধ্যমে আমি কি করি, ফাইন্যান্সিং করি গভর্নমেন্ট বাজেট ডেফিসিটটা, তখন আমার কি হচ্ছে, একটা লেভেলে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। তো এই সবগুলা কথাই কিন্তু কি কিসের সাথে, ওই লং টার্মটাকে শো করতেছে, লং টার্মটাকে প্রুফ করতেছে। So hyperinflations একটা একটা specific type of inflation. Hyperinflations are period of extremely high rate of inflation for more than 50% per month. That means হলো আপনার 1 টাকার জিনিস 1 মাস পরে হয়ে যাবে 1.5 টাকা, 100 টাকার জিনিস 1 মাস পরে হয়ে যাবে 150 টাকা, ঠিক আছে, 50% বেড়ে যাচ্ছে পার মান্থ। Many countries, both poor and developed, have experienced hyperinflation over the last century, but the United States have spared such turmoil. United States এখন পর্যন্ত এই ধরনের hyperinflation হয় নাই. One of the most extreme examples of hyperinflation throughout the history is the occurred in Zimbabwe in the 2000. তো আপনাদের বইয়ে দেখবেন একটা কেসের মতো দেয়া আছে, সেটা আপনার পড়লে আপনারা জিম্বাবুয়ের আইডিয়াটা সম্পর্কে ধারণা পাবেন আর একটু ডিটেইল। তো এই সব কথাগুলো এখন পর্যন্ত আমরা যতটুকু বলে আসছি, আমরা বলতেছি মানি সাপ্লাই কোয়ান্টিটি থিওরি অফ মানি নিয়ে কথাবার্তা বলছি, এবং কোয়ান্টিটি থিওরি অফ মানি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো দিচ্ছে, আমি আবারও বলতেছি যে আমাদের মানি সাপ্লাই, আমার ইম্প্যাক্ট যেহেতু আমাদের, আমরা বলে নিচ্ছি যে আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট, সো আমাদের মানি সাপ্লাই আমাদের ইম্প্যাক্ট করবে কি, আউটপুটে ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। সো মানি সাপ্লাই যদি আউটপুটে ইম্প্যাক্ট ফেলে, এবং আউটপুটও যদি আমি কনস্ট্যান্ট ধরি, মানে নমিনাল আউটপুটে ইম্প্যাক্ট ফেলে, এবং রিয়াল আউটপুট যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমাদের ইম্প্যাক্ট আসবে প্রাইস লেভেল থেকে। তো বলতেছে মানি সাপ্লাই বাড়লে প্রাইস লেভেলের উপর ডিরেক্ট ইম্প্যাক্ট আছে। অন্যদিকে মানি ডিমান্ডকে নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমরা বলছি যে মানি ডিমান্ডের সাথে আমার কি নমিনাল ইনকাম জড়িত, ঠিক আছে। তো তারা বলছে যে যদি আমার ইনকাম বেড়ে যায়, আমি জেনারেলি কি করি, মানি ডিমান্ড বাড়াই, রাদার দেন, যেহেতু আমার কি এটা কনস্ট্যান্ট। তো যেহেতু মানি মানি নমিনাল ইনকাম বেড়ে গেলে আমি মানি ডিমান্ড বাড়াই, তার মানে তারা বলতেছে যে ইন্টারেস্ট রেটের সাথে আসলে মানি ডিমান্ডের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র সম্পর্ক হলো নমিনাল ইনকামের সাথে, ঠিক আছে। এগুলা ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার কোয়ান্টিটি থিওরি অফ মানি থেকে। এখন আসছে হলো কেইনশিয়ান থিওরি অফ মানি ডিমান্ড। এখন আমরা মানি ডিমান্ড নিয়ে কথা বলবো আরো ডিটেইলডে, এবং আমরা মানি ডিমান্ডের ক্ষেত্রে যে প্রবলেমটা আমি বলছি একটু আগে, যে মানি ডিমান্ডের প্রবলেমটা কি ছিল, তারা বলতেছে কোয়ান্টিটি থিওরি অফ মানি, যে মানি ডিমান্ড ডাজন্ট ডিপেন্ড অন, বাট মানি ডিমান্ড ডাজন্ট ডিপেন্ড অন আপনার
ইন্টারেস্ট রেট, সেইটাকে তারা যুক্তিযুক্ত করার চেষ্টা করবে, যে তারা যেটা বলতেছে যে ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে না, এটা আসলে ট্রু না। কিভাবে দেখেন, কেইনসিয়ান থিওরি অফ মনিটারি ডিমান্ড, তারা বলতেছে, কেইনসের এই থিওরিটাকে আমরা বলি লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। কেইনস বলতেছে মানি ডিমান্ড করি আমরা তিনটা মোটিভ থেকে, একটা হলো ট্রানজাকশন মোটিভ, একটা হলো প্রিকশনারি মোটিভ, একটা হলো স্পেকুলেটিভ মোটিভ। ট্রানজাকশন মোটিভ কি, যে আমি মানি দিয়ে আমি কি করি, বিভিন্ন জিনিস বেচা কেনা করি। তো বিভিন্ন জিনিস বেচা কেনা করার জন্য আমার কি হইতে হবে, আমার কাছে মানি থাকতে হবে। তো আমার কাছে মানি থাকলেই আমি কিছু পারচেস করতে পারবো, অথবা মানি মানি পাওয়ার জন্য আমি কিছু সেল করি। তো আমি, যেহেতু আমি রেগুলার ট্রানজাকশন করতে হয়, সেই রেগুলার ট্রানজাকশনের জন্য আমি কিছু মানি হোল্ড করব। এটা হলো আমার ট্রানজাকশনাল ডিমান্ড। আমি ট্রানজাকশন করার জন্য, আমি রেগুলার যে ট্রানজাকশন আমার দরকার হবে সেটার জন্য আমি কিছু পরিমাণ টাকা হোল্ড করব, সেটাকে আমরা বলি ট্রানজাকশনাল মোটিভ। দেন বলছে প্রিকশনারি মোটিভ, কিছু কিছু সময় আমি কিছু কিছু সুযোগ পাই, অপরচুনিটি কাজে লাগানোর মতো অপশন আছে। তো সেইটার কারণেও আমি কি করি, অনেক সময় প্রিকশনারি কিছু মানি আমার কাছে রাখি। ধরেন আপনার একটা, আপনাদের বইয়ে উদাহরণ এরকম একটা দেয়া আছে, যে ধরেন আপনার একটা বাটা, আপনার একটা সেল দিল, দ্যাট মিনস হলো 30%-এ আপনাকে বাটা থেকে যা কিনবেন আপনি 30% কমে কিনতে পারবেন। তো আপনি এই সুযোগটা কিন্তু সবসময় পাবেন না, ধরেন এই মাসে এই সুযোগটা আছে। তো আপনি কি করবেন, এখন যদি আপনি যে কোনো জুতা কিনেন, আপনি কি করতে পারবেন, 30% কম দিতে পারবেন। তো আপনি হয়তো বা একটা জুতা আপনার এখন লাগতেছে না, হয়তো 6 মাস পরে লাগবে, আপনি কি করলেন, এখন কিনে ফেললেন, কারণ কি, আপনি 30% কমে পাচ্ছেন। তো এই যে আপনার কাছে হঠাৎ করে কিছু টাকার দরকার, এটা কিন্তু আপনার এখন দরকার ছিল না, আপনি হয়তো বা এই জুতাটা কিনতেন কি 6 মাস পরে। 6 মাস পরে এটা আপনার জন্য ট্রানজেকশনাল মোটিভ হইতো, কারণ আপনি 6 মাস পরে শিওর আপনি এখন একটা জুতা কিনবেন। তো আপনার জন্য সেটার জন্য আপনি টাকা আপনার হাতে রাখবেন, অবশ্যই ট্রানজেকশনাল মোটিভে আপনি টাকা রাখবেন। কিন্তু এখন আপনি যদি এই জুতা কেনার জন্য কিছু টাকা বা এই ধরনের সুযোগ নেওয়ার জন্য কিছু টাকা আপনার হাতে রাখেন, সেটাকে আমরা বলি প্রিকশনারি মোটিভ। মানে কি, আপনি আপনি কিছু টাকা হাতে রাখছেন, যে যদি কোনো সুবিধা পায়, যদি কোনো অপরচুনিটি আপনার কাছে আসে, আপনি সেই অপরচুনিটিটা কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন, এই যে জুতার দামটা 6 মাস আগে আপনাকে 30% ডিসকাউন্টে দিচ্ছে, আপনি কি করবেন, এই যে প্রিকশনারি যে টাকাটা আপনি রেখেছেন আপনার কাছে এডিশনাল, সেই টাকা দিয়ে আপনি এটা পারচেস করতে পারবেন। সো প্রিকশনারি মোটিভ মানে হলো যে মানে এই পিরিয়ডে, এখনই আমার যদি কোনো কোনো অপরচুনিটি অ্যাভেল করার জন্য আমি যদি কিছু টাকা, এডিশনাল টাকা, ট্রানজাকশনাল মোটিভের পাশাপাশি যদি আরো কিছু টাকা রাখি, ট্রানজাকশনাল মোটিভ তো আপনার লাগবেই, যেটা মাস্ট, সেটা আপনি রাখছেন। তার এডিশনাল আপনি কিছু টাকা রাখতেছেন, কারণ কি, যদি আপনার কোনো এডিশনাল অপরচুনিটি আপনার কাছে আসে, সেই অপরচুনিটি অ্যাভেল করার জন্য আপনি কি করছেন, কিছু টাকা আপনার কাছে রাখতেছেন, সেটাকে আমরা বলি প্রিকশনারি মোটিভ। ঠিক আছে, অথবা উল্টাটা হইতে পারে, যদি এরকম হয়, হঠাৎ করে আপনি জানেন যে আপনার হঠাৎ করে কেউ একজন অ্যাক্সিডেন্ট হইতে পারে বা কেউ একজন অসুস্থ হইতে পারে, সেটার জন্য আপনি কিছু সেফটি মানি আপনার কাছে রাখতে পারেন, ইনিশিয়ালি আপনার যদি টাকা পয়সা দরকার হয় সাথে সাথে। ঠিক আছে, তো সেইটার কারণেও সেটাকে আমরা প্রিকশনারি মোটিভে টাকা রাখতে পারি। আর থার্ড যেটাকে বলা হচ্ছে, সেটাকে বলতেছে স্পেকুলেটিভ মোটিভ। এটা একটু আপনারা খেয়াল করে শুনেন। কেইনসের মতে যে টাকা হলো একটা স্টোর অফ ওয়েলথ, এটা কেইনসের মতে, এবং আমরাও জানি যে মানি ইজ এ স্টোর অফ ওয়েলথ। ঠিক আছে, ঠিক আছে। সো টাকাও, টাকাতে আমরা টাকাও কিন্তু ওয়েলথের কাজ করে। ঠিক আছে, যে টাকার মধ্যে আপনি আহ আপনার ওয়েলথ পুঞ্জীভূত করতেছেন। ঠিক আছে, আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, তো 10 লাখ টাকা আপনার একটা ওয়েলথ, যেটার মধ্যে আপনি কি করতে পারতেছেন, এটাকে ওয়েলথটাকে পুঞ্জীভূত করতে পারেন। সো আমরা ওয়েলথ অনেক ভাবে পুঞ্জীভূত করতে পারি। আমরা গোল্ড কিনতে পারি, গোল্ড কেনার মাধ্যমে আমরা ওয়েলথ পুঞ্জীভূত করতে পারি। আমরা জমি কিনতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের মেটাল কিনতে পারি, ধরেন ডায়মন্ড কিনতে পারি, আরো গুরুত্বপূর্ণ যেটা দামি প্রেশাস মেটাল আছে সেগুলা কিনে, আরো বিভিন্ন জিনিস কিনে আমরা কি করি, ওয়েলথটাকে স্টোর করে রাখি। ঠিক আছে, ধরেন আমি একটা কম্পিউটার কিনলাম, এই কম্পিউটারের কিন্তু একটা ওয়েলথ আছে, এটার মধ্যে স্টোর করা আছে, এটা আমি যখন আবার কিছুদিন পরে সেল করবো, আমি কিন্তু এখান থেকে কিছু টাকা পাবো, যতদিন মানে যতদিন এটা আমি সেল করতে পারবো আর কি। তো এরকম প্রতিটা জিনিস যখন আমি কিনতেছি, আমার কিন্তু ওটার মধ্যে টাকা চলে যাচ্ছে, এবং এটা কিন্তু স্টোর অফ ওয়েলথ হিসেবে কাজ করতেছে। টাকা নিজেও স্টোর অফ ওয়েলথ হিসেবে কাজ করে, কারণ ওই টাকা দিয়ে আপনি চাইলে ফিউচারে কিছু কিনতে পারেন। কিন্তু টাকা আর অন্যান্য স্টোর অফ ওয়েলথ এর মধ্যে সমস্যা হলো যে টাকা কোনো রিটার্ন জেনারেট করে না। যদি আপনি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে যদি এফডিআর করেন, সেটা রিটার্ন জেনারেট করে। আপনি যদি ধরেন আহ জমি জমি কিনে ফেলে রাখেন, হয়তো বা জমি একসময় দাম বাড়বে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু স্টোর অফ ওয়েলথ আছে যে আপনার যেটার ভ্যালু বাড়ে, কিছু কিছু স্টোর অফ ওয়েলথ আছে যেটার ভ্যালু কমে।
টাকার ক্ষেত্রে যেটা হয় যে টাকার হলো ভ্যালু কমে, যেহেতু আমরা জানি ইনফ্লেশন। আর যদি ইনফ্লেশন না থাকে তাহলে টাকার ভ্যালু বাড়ে না, জিরো। ঠিক আছে, সো আমি ধরে নেই যে আমার ইনফ্লেশন নাই, টাকার হলো গিয়ে জিরো। ঠিক আছে, জিরো, জিরো গ্রোথ, মানে টাকার হলো কোনো রেট নাই, কোনো রিটার্ন নাই। ঠিক আছে, তো এখন স্পেকুলেটিভ মোটিভ বলতেছে যে টাকা, আমি কখন টাকা, স্পেকুলেটিভ মোটিভ তো একটা মোটিভ যে আমি ক্যাশে টাকা রাখবো। ঠিক আছে, কখন আমি ক্যাশে টাকা রাখবো? যখন আমি দেখবো ইকোনমিতে ইন্টারেস্ট রেট অনেক কম। ঠিক আছে, সো তখন আমি চিন্তা করবো আমি ক্যাশেই টাকা রাখি, কারণ কি আমি এই টাকাটা যে কোনো কাজে যে কোনো সময় ইউজ করতে পারবো। কিন্তু যখন, কারণ এই টাকাটা ক্যাশের, ধরেন আগে আপনার ইন্টারেস্ট রেট ইকোনমিতে হলো 2%, তার মানে আপনি যদি ইনভেস্টমেন্ট না করে টাকাটা ক্যাশে রাখেন, তা আপনার অপরচুনিটি কস্ট হলো 2%। ঠিক আছে, বাট এখন চিন্তা করেন ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেড়ে হয়ে গেল 5%, তার মানে কি? তার মানে আপনি টাকাটা যদি হাতে রাখেন, ব্যাংকে না রেখে, তার মানে আপনার অপরচুনিটি কস্ট 5%। তো স্পেকুলেটিভ মোটিভ বলতেছে যে টাকা হলো একটা স্টোর অফ ওয়েলথ। যখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমে যায়, তখন আমরা অন্য কোনো ওয়েতে স্টোর না করে আমরা ক্যাশ, হার্ড ক্যাশেই টাকা রেখে দেই। ঠিক আছে, কারণ এটাও স্টোর অফ ওয়েলথ হিসাবে কাজ করে। কিন্তু যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন যেহেতু আমি টাকাতে রাখলে আমার অপরচুনিটি কস্ট বেড়ে যাবে, তখন আমি কি করি, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকাটাকে, মানে ওয়েলথটাকে সঞ্চয় করি। ঠিক আছে, সো স্পেকুলেটিভ মোটিভ বলতেছে কি, এটা হলো ইন্টারেস্ট রেটের সাথে রিলেশনশিপ। আমরা জানি ইকোনমিতে যদি ইন্টারেস্ট রেট খুবই কম হয়, মিনিমাম হয়, সেই ক্ষেত্রে আমি টাকাটা ক্যাশেই, হার্ড ক্যাশেই আমি স্টোর করে রাখতে পারি। কারণ এতে কি হচ্ছে না, ক্যাশের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। ইকোনমিতে ইন্টারেস্ট রেট কম মানে কি, কোনো ইনফ্লেশনও হচ্ছে না। তার মানে হলো যে টাকার ভ্যালু চেঞ্জ হবে না, তখন সবাই চাইবে কি, টাকাটা ক্যাশেই রাখার জন্য, কোথাও ইনভেস্টমেন্ট না করে। ঠিক আছে, কারণ ইনভেস্টমেন্টের রিটার্ন নাই, একেবারে মিনিমাম, ইন্টারেস্ট রেট খুবই কম। তো সেই ক্ষেত্রে অপরচুনিটি কস্ট যেহেতু কম, মানুষ কি করবে না, মানুষ টাকাটা ইনভেস্টমেন্ট না করে ক্যাশেই রাখবে। সো এটা হলো গিয়ে স্পেকুলেটিভ মোটিভ। কিন্তু যদি ইন্টারেস্ট রেট বেশি হয়, মানুষ আর ক্যাশে রাখবে না, আপনি কি করবেন, আপনি ইনভেস্টমেন্ট করে রাখবেন, বিভিন্ন হায়ার রেটে ইনভেস্টমেন্ট করে রাখবেন। সো প্রথম দুইটা হলো আপনার ইনকামের সাথে জড়িত। আপনি যখন বেশি ইনকাম করবেন, আপনি বেশি ট্রানজেকশন করবেন, বেশি বেশি ভোগ করবেন, সো আপনার ট্রানজেকশন মোটিভ বাড়বে। আপনার ইনকাম যখন বেশি থাকবে, আপনি প্রিকশনারি মোটিভের জন্য বেশি টাকা রাখবেন, কারণ কি আপনি চান বিভিন্ন অপরচুনিটি অ্যাভেল করতে। আর স্পেকুলেটিভ মোটিভটা হলো যখন ইন্টারেস্ট রেট কম থাকবে, আপনি বেশি টাকা রাখবেন, কারণ আপনি জানেন অপরচুনিটি কস্ট কম। আপনি টাকা নিজের হাতে রাখেন, ব্যাংকে রাখেন, একই রকম, প্রায় প্রায় সেম। তো আপনি বেশি টাকা ডিমান্ড করবেন, নিজের কাছে রাখবেন। আর যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন আপনি কম টাকা ডিমান্ড করবেন, বেশি টাকা আপনি ব্যাংকে রাখবেন। তো এই দুইটা হলো আপনার ইনকামের উপর জড়িত, আর এটা হলো আপনার ইন্টারেস্ট রেটের উপর জড়িত। ঠিক আছে, সো কেইন্স বলছে আসলে আমরা মানি ডিমান্ড করি তিনটা কারণে, একটা হলো ট্রানজাকশনের কারণে, একটা হলো প্রিকশনের কারণে, একটা হলো স্পেকুলেটিভ কারণে। আচ্ছা, এবং কেইন্স, আচ্ছা পরের লাইনটার ডেফিনেশন আমি পরের স্লাইডেই বলতে। ওকে, সো এখানে এই কথাগুলাই বলছে যে কেইন্স ইনিশিয়ালি অ্যাকসেপ্টেড দ্য কোয়ান্টিটি থিওরি ভিউ দ্যাট দ্য ট্রানজাকশন কম্পোনেন্ট ইজ প্রপোর্শনাল টু ইনকাম। প্রথমে সে বলছে যে এটা ইনকামের সাথে জড়িত, পরবর্তীতে সে এটাকে আরেকটু মডিফাই করছে যে লেটার হি অ্যান্ড আদার ইকোনমিস্ট রিকগনাইজ দ্যাট নিউ মেথড অফ পেমেন্ট রেফার্ড এজ পেমেন্ট টেকনোলজি কুড অলসো এফেক্ট দ্য ডিমান্ড ফর মানি। ঠিক আছে, সো আপনার ওই যে যে কথাটা আমি বলে আসছিলাম যে মানির ভ্যালোসিটি কিভাবে বাড়ে। ঠিক আছে, সো আপনার পেমেন্ট মেথড যেহেতু এখন অনেক টেকনোলজিক্যাল হয়ে গেছে, তো নট নেসেসারিলি আপনার ইনকাম বাড়লেই যে আপনার কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে। আমরা কিন্তু মানি ডিমান্ড নিয়ে কথা বলতেছি। তো ইনকাম বাড়লেই যে আপনার এটা বেড়ে যাবে এরকম না, পেমেন্ট মেথডের উপরও ডিপেন্ড করে। পেমেন্ট মেথড যত স্ট্রং হবে, আপনার ডিমান্ড কিন্তু কমে যাবে। In Keynes' view, as payment technology advanced, the demand for money would be likely to decline relative to income. So, ইনকাম যাই হোক, আপনার যখনই টেকনোলজি বেড়ে যাবে, আপনার কি হবে, মানি ডিমান্ড কমে যাবে। টেকনোলজি বেটার হবে, মানি ডিমান্ড কমে যাবে। Precautionary motive, Keynes also recognized that people hold money as a cushion against unexpected wants. Unexpected কিছু wants থাকতে পারে। Keynes argue that precautionary money balances people want to hold would also be proportional to income. So সেও বলছে এটাও কি হলো, proportional to income হবে। এটাকেও সে ইনিশিয়ালি বলছে proportional to income, বাট পেমেন্ট টেকনোলজি যদি আপগ্রেড হয়, তখন সেটা আর ইনকামের সাথে রিলেশনশিপ থাকবে না। এখানে বলছে proportional to income। আর এখানে কি বলছে, Keynes also believe that people choose to hold money as a store of wealth, which is called speculative motive. Keynes assumed that money earns no interest and hence its opportunity cost relative to holding
other asset such as bond is the nominal interest rate on bond. As the interest rate I rises, the opportunity cost of money rises. It becomes more costly to hold money relative to bond, and the quantity of money demand fall. তো কি বলছে, ইন্টারেস্ট রেট যখন বাড়ে মানি ডিমান্ড কি করে, ফল করে। ঠিক আছে, এখানে বলছে যে আপনার ইনকাম যদি বাড়ে তো মানি ডিমান্ড কি হবে, বাড়বে। এর আগেরটা বলছে হলো যে ইনকাম বাড়লে মানি ডিমান্ড বাড়বে, মানি ডিমান্ড বাড়বে, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার পেমেন্ট টেকনোলজির উপর। পেমেন্ট টেকনোলজি ভালো করলে আবার মানি ডিমান্ড কমে যাবে। ঠিক আছে, তো এই হলো তিনটা বেসিক মোটিভ থেকে আমার কথাবার্তা, মানে কেইনস এই কথাবার্তা বলছে। এখন কেইনসের এই আন্ডারস্ট্যান্ডিংটাকেই আমরা কিসে নিয়ে আসছি, একটা ইকুয়েশনে নিয়ে আসছি, যে এম ডি ডিভাইডেড বাই পি, এম ডি ডিভাইডেড বাই পি, এইটাকে আমরা বলতেছি রিয়াল মানি ব্যালেন্স। খেয়াল করেন, ওই যে কথাটা, যে লাইনটা আমি বলি নাই, সেই লাইনটাকে আমরা বলতেছি এম। এমটাকে আমরা বলে আসছি কি, মানি সাপ্লাই। ঠিক আছে, দেন আমরা বলছি এম, হ্যাঁ, দেন আমরা বলছি এম ইন্টু ভি, এটা হলো আমার টোটাল ইনকাম আর কি ইকোনমিতে। ঠিক আছে, দেন আমরা বলছি যে মানি ইন্টু, সরি, মানি ইকুয়াল টু মানি ডিমান্ড, দ্যাট মিনস মানি সাপ্লাই ইকুয়াল টু মানি ডিমান্ড। ঠিক আছে, এখন আমরা বলতেছি মানি ডিমান্ডকে যদি আমরা প্রাইস লেভেল দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেই মানিটা পাচ্ছি সেটাকে আমরা বলি রিয়াল মানি ব্যালেন্স। দ্যাট মিনস আমরা এই টাকা দিয়ে আসলে কতগুলা গুডস কিনতে পারছি, আমরা নমিনাল বলতেছি না, আমরা রিয়াল বলতেছি। ঠিক আছে, কেন? কারণ আমি বলতেছি যে এই টাকা দিয়ে আমি কয়টা প্রোডাক্ট কিনতে পারতেছি, সেটা হলো আমার জন্য রিয়াল মানি। ওকে, সো তারা বলতেছে রিয়াল মানি ব্যালেন্স, রিয়াল মানি ডিমান্ড, রিয়াল মানি মানুষ কতটুকু ডিমান্ড করবে সেটা ডিপেন্ড করে দুইটা ইস্যুর উপর, একটা হলো ইন্টারেস্ট রেট, একটা হলো নমিনাল ইনকাম, সরি রিয়াল ইনকাম, যে রিয়াল ইনকাম। তো ইন্টারেস্ট রেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ, কারণ কি আমরা বলছি একটু আগে নেগেটিভলি রিলেটেড টু ইন্টারেস্ট রেট, আমরা বলছি ইন্টারেস্ট রেট বাড়লে আপনার মানি ডিমান্ড কমে যাবে, যেটা আমার স্পেকুলেটিভ পোর্শন থেকে আসছে। আর পজিটিভলি রিলেশনশিপ টু রিয়াল ইনকাম, আমরা বলছি রিয়াল ইনকাম যদি বাড়ে আমার কি হবে, মানি ডিমান্ড বেড়ে যাবে, যেটা আসছে আমার কোথা থেকে, প্রথম দুইটা থেকে, ট্রানজেকশন এবং প্রিকশনারি মোটিভ থেকে। ওকে, এখন এইটা হলো কি আপনার কেইনসের থিওরি। এটা থেকে এটাকে আমরা একটু মডিফাই করতে পারি, এটাকে যদি আমরা উল্টায় ফেলি তাহলে এটা এরকম হবে। দেন আমরা কি করতে পারি, এইটাকে যেহেতু এমডি পি, এই এমডি আর এম হলো সেম, মানি মানি ইকুয়াল টু মানি ডিমান্ড আমরা বলে আসছি। সো এখন আমরা কি করতেছি, এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতেছি, উভয় পাশে, উভয় পাশে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসতেছে। ওকে, তো এইটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি ভেলোসিটি, আমরা আগে দেখে আসছি। ঠিক আছে, ইকুয়াল টু এইটা। তো ভেলোসিটি সমান কি, আমরা এটা এখানে পেলাম। তো এখানে তারা এই আন্ডারস্ট্যান্ডিংটা কেন দরকার দেখেন, ভেলোসিটি কি বলছে, আমরা আগে বলে আসছি কি ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, বাট এখন বলতেছি, কেইনস বলতেছে না, ভেলোসিটি কনস্ট্যান্ট না, the pro-cyclical movement of interest rate should induce pro-cyclical movement of velocity. So interest rate মুভমেন্টের সাথে, যেহেতু ইন্টারেস্ট রেটের সাথে আপনার মানি ডিমান্ডের সম্পর্ক আছে, তারা বলতেছে ইন্টারেস্ট রেটের সাথে আপনার ভেলোসিটির একটা সম্পর্ক আছে। Velocity will change as expectation about future normal level of interest rate change. So তারা বলতেছে ভেলোসিটি চেঞ্জ হবে যখন এই ইন্টারেস্ট রেটের এক্সপেকটেশন, ফিউচার ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন চেঞ্জ হবে, সেটার উপর বেস করে। কিভাবে চেঞ্জ হবে, উই নো দ্যাট দ্য ডিমান্ড ফর মানি ইজ নেগেটিভলি রিলেটেড টু ইন্টারেস্ট রেট, when I goes up এটা ডিক্লাইন করবে, and therefore velocity rises. তো খেয়াল করেন আমাদের ইনিশিয়াল ইকুয়েশন থেকে যদি আসি, আই যদি বেড়ে যায়, আই এর সাথে এইটার হলো নেগেটিভ রিলেশনশিপ, তো আই যদি বাড়ে এটা কমে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা এই পুরাটা কমে যাবে, মানে ফাংশন অফ আই ওয়াই, এটা আই বাড়লে কি হবে, পুরাটা ফাংশনটা কমে যাবে, সরি কমে যাবে। ঠিক আছে, সো এটা যদি কমে যায়, আই বাড়তেছে এটা কমে যাচ্ছে, তার মানে কি এই টোটালটা বেড়ে যাচ্ছে, নিচেরটা ছোট হওয়া মানে টোটালটা বড় হয়, টোটালটা বড় হওয়া মানে ভেলোসিটি বেড়ে যাওয়া। ঠিক আছে, তো সে বলতেছে
we know that the demand for money is negatively related to interest rate. When I goes up, এটা decline করে and therefore velocity rise. So I বাড়লে, interest rate বাড়লে velocity বাড়বে। ঠিক আছে, কেইনশিয়ান থিওরি। তো এখান থেকে বলতেছে যে আসলে ভ্যালোসিটি কনস্ট্যান্ট না। ইন্টারেস্ট রেট যেহেতু একটা শর্ট টার্ম ফেনোমেনা, তো ইন্টারেস্ট রেটের সাথে ভ্যালোসিটির একটা রিলেশনশিপ তারা বলতেছে। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ভ্যালোসিটি বাড়তেছে, ইন্টারেস্ট রেট কমলে ভ্যালোসিটি কমতেছে। Keynesian theories cast doubt on the classical quantity theory view that nominal income is determined primarily by movement of quantity of money. So nominal income আমরা যেটা বলছি যে m into v into p into y, ঠিক আছে। তো তারা যেটা বলতেছিল যে মানি ডিমান্ড ইকুয়াল টু কি হবে তাহলে, মানি ডিমান্ড ইন্টু কে ইন্টু পি ওয়াই, যেটা আমরা বলছি। তো তারা বলতেছিল যে এখানে আপনার মানি ডিমান্ড ডিপেন্ড করবে কি আপনার ইনকাম লেভেলের উপর, সেটার উপর তারা যেহেতু আমি বিটাকে কনস্ট্যান্ট ধরে নিছি, কে এর মধ্যে কি আছে, কে এর মধ্যে আছে 1/b, তো বিটাকে যেহেতু কনস্ট্যান্ট ধরে নিছি, তো আমি বলতেছিলাম মানি ডিমান্ড ডিপেন্ড করে কি ইনকাম লেভেলের উপর, কিন্তু তারা বলতেছে এটা আসলে ট্রু না। Keynesian theory cast doubt on the classical quantity theory that nominal income is determined primarily by movement of quantity of money. Quantity of money বাড়লেই nominal income বাড়বে, it doesn't mean like that, ঠিক আছে। সো কেইনশিয়ান থিওরি দুইটা জিনিসকে রিফিউট করলো। ফার্স্ট অফ অল সে বলছে ভ্যালোসিটি কনস্ট্যান্ট না, তো কোয়ান্টিটি থিওরি অফ মানিতে আমরা ধরে নিছি ভ্যালোসিটি কনস্ট্যান্ট, ইটস নট ট্রু। দেন আমরা বলছি যে মানি মানি সাপ্লাই বাড়লেই যে আমার নমিনাল ইনকাম বাড়বে এরকম না। এইখানে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই তো একই কথা, তাই না? তো মানি সাপ্লাই বা মানি ডিমান্ড বাড়লেই যে আপনার ইকোনমিতে ইনকাম বেড়ে যাবে মানুষজনের, এটা আসলে ডাজন্ট মিন লাইক দ্যাট, ঠিক আছে। এরপর আসছে পোর্টফোলিও থিওরি অফ মানি। থিওরি অফ পোর্টফোলিও চয়েস এন্ড কেইনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স দুইটা আসলে রিলেটেড। কিভাবে দেখেন, থিওরি অফ পোর্টফোলিও চয়েস কি বলছে, state that the demand for an asset is positively related to wealth, the expected return on the asset relative to other asset and relative liquidity. Okay, so demand for an asset, কোন একটা অ্যাসেটের ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে, ওই অ্যাসেটের থেকে আপনার ওই অ্যাসেটের লিকুইডিটি কেমন, ওই অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন কেমন, এবং ওই অ্যাসেটের মানে ওইটা দিয়ে আপনার কি ধরনের ওয়েলথ ক্রিয়েট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। whereas it is negatively related to risks. সো চারটা জিনিসের কথা বলছে, ওয়েলথ বলছে ওয়েলথ ক্রিয়েট করতেছে কিনা, দেন আপনার এক্সপেক্টেড রিটার্ন কি, দেন আপনার লিকুইডিটি কি, দেন আপনার রিস্ক কি। সো এগুলার সব যদি এগুলার সাথে হলো পজিটিভ রিলেশনশিপ, এটার সাথে হলো নেগেটিভ রিলেশনশিপ। রিস্ক বাড়লে আমি কি করি, ওই অ্যাসেট কম কম মানে ডিমান্ড ফর এন অ্যাসেট, এটা অ্যাসেটের আমরা পোর্টফোলিও থিওরিটা বলতেছে যে একটা অ্যাসেটের ডিমান্ড কি হবে, রিস্ক বাড়লে ওই অ্যাসেটের ডিমান্ড কমে, কিন্তু লিকুইডিটি বাড়লে ডিমান্ড বাড়ে, রিটার্ন বাড়লে ডিমান্ড বাড়লে, ওয়েলথ বাড়লে ডিমান্ড বাড়ে। This theory of portfolio choice can justify the conclusion from the Keynesian liquidity preference function that the demand for real money, so real money কে আমরা এখন অ্যাসেট হিসেবে কল্পনা করতেছি, যে ডিমান্ড ফর অ্যাসেট, ঠিক আছে। So demand for real money balance is positively related to income, that means wealth, and negatively related to nominal interest rate, that means এই যে আপনার হ্যাঁ এই যে আপনার নেগেটিভলি রিলেটেড টু নমিনাল ইন্টারেস্ট রেট, দ্যাট মিন্স এই যে এটার সাথে তো বলে লাভ নাই, আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল এফ আই ওয়াই, ঠিক আছে। সো এখানে আমরা যেটা বলে আসছি যে ডিমান্ড ফর মানি আসলে ডিপেন্ড করে কি ওয়াই এর সাথে পজিটিভ রিলেশনশিপ, দ্যাট মিন্স পজিটিভলি রিলেটেড টু ইনকাম, এই যে ওয়াই এর সাথে, আর আই এর সাথে হলো নেগেটিভলি রিলেটেড। এই কথাটাই আর কি এখানে বলছে যে আমরা পোর্টফোলিও থিওরি থেকেও এই জিনিসটা বলতে পারি যে যদি এটাকে আমরা একটা অ্যাসেট কল্পনা করি, ঠিক আছে। তো অ্যাসেট কল্পনা করলে আপনার ওয়েলথ বাড়লে আপনার রিটার্ন মানে ডিমান্ড বাড়বে, আর যদি আপনার
ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে ডিমান্ড কমবে। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে ইন্টারেস্ট রেট ইজ গিয়া কি আপনার অপরচুনিটি কস্ট, তাই না? ইন্টারেস্ট রেট তো আপনার অপরচুনিটি কস্ট, একটু আগে যেটা বলে আসলাম স্পেকুলেটিভ মোটিভ। খেয়াল করেন, যদি এই ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে কি, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে মানির জন্য এটা হলো একটা অপরচুনিটি কস্ট। ঠিক আছে, সো অপরচুনিটি কস্ট যত বাড়বে, অপরচুনিটি কস্ট যত বাড়বে আপনার কি হবে, আপনার ওই অ্যাসেটের এক্সপেকটেশন আপনার তত কমে যাবে, বা ওই অ্যাসেটের ডিমান্ড আপনার তত কমে যাবে। ঠিক আছে, আদার ফ্যাক্টর কি, আদার ফ্যাক্টর ওই যে সেম কথা, ওয়েলথ, রিস্ক এন্ড লিকুইডিটি অফ আদার অ্যাসেট। সো এইগুলা আমরা বলতেছি যে আপনার যদি ওয়েলথ বেড়ে যায়, আপনি হায়ার মানি ডিমান্ড করবেন। আপনার যদি রিস্ক অ্যাপটিটিউড, আপনার অ্যাসেটের অন্যান্য অ্যাসেটের রিস্ক যদি বেড়ে যায়, তখন আপনি মানিতে বেশি ডিমান্ড করবেন। আর লিকুইডিটি অফ আদার অ্যাসেট, অন্য অ্যাসেটের লিকুইডিটি যদি কমে যায়, ঠিক আছে, তখন আপনি মানি ডিমান্ড হাই করবেন। অথবা অন্য অ্যাসেটের লিকুইডিটি বেড়ে গেলে মানি ডিমান্ড লো করবেন। আমি আবার বলতেছি, আপনার যদি ওয়েলথ বেড়ে যায় তাহলে আপনি মানি ডিমান্ড হাই করবেন। আপনার অন্য অ্যাসেটের যদি রিস্ক বেড়ে যায়, আপনি মানি ডিমান্ড হাই করবেন। ঠিক আছে, সো এইখানে ওই কথাগুলোই আবার গ্রাফে দেয়া আছে, এই যে দেখেন, ওয়েলথ যদি বেড়ে যায় কি বলছি, মানি ডিমান্ড বেশি করবেন। রিস্কনেস, অন্য অ্যাসেটের রিস্ক যদি বেড়ে যায় তাহলে মানি ডিমান্ড কি বলছি আমি, এই যে অন্য অ্যাসেটের রিস্ক যদি বেড়ে যায় মানি ডিমান্ড বেশি করবেন। তো এখানে এই কথাটাই বলা আছে যে অন্য অ্যাসেটের রিস্ক বেড়ে যাবে, মানি ডিমান্ড বেশি করবেন। লিকুইডিটি যদি অন্য অ্যাসেটের বেড়ে যায় তাহলে মানি ডিমান্ড কম করবেন, মানে নেগেটিভ রিলেশনশিপ। তো অন্য অ্যাসেটের লিকুইডিটি যদি অন্য অ্যাসেটের বেড়ে যায় তাহলে মানি ডিমান্ড কম করবেন, ওই অ্যাসেটটা বেশি ডিমান্ড করবেন। আর লিকুইডিটি যদি কমে যায় তাহলে মানি ডিমান্ড বেশি করবেন। আরো কি কি আছে, ইনফ্লেশন রিস্ক, যদি আপনি দেখেন ইন ফিউচারে ইনফ্লেশন বাড়বে, ঠিক আছে, সো ইনফ্লেশন বাড়লে আপনি মানি ডিমান্ড কম করবেন, কারণ আপনি জানেন ফিউচারে ইনফ্লেশন বাড়া মানে কি, ইন্টারেস্ট রেট বাড়তেছে। ইন্টারেস্ট রেট বাড়া মানে আপনি কি করতেছেন, আপনি, আমরা বলছি ইন্টারেস্ট রেটের সাথে কি নেগেটিভ রিলেশনশিপ, মানি ডিমান্ড। এই এই ইকুয়েশনটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এটার সাথে নেগেটিভ রিলেশনশিপ, এর সাথে পজিটিভ। ইন্টারেস্ট রেট বাড়া মানে মানি ডিমান্ড কম, ইন্টারেস্ট রেট কমা মানে মানি ডিমান্ড বেশি। দেন বলছে আগের ইস্যুগুলা, ইন্টারেস্ট রেট বাড়লে মানি ডিমান্ড কমবে, যেটা বললাম। ইনকাম বাড়লে মানি ডিমান্ড বাড়বে, ইনকাম আর ওয়েলথ একই রকম। পেমেন্ট টেকনোলজি যদি ভালো হয় তাহলে মানি ডিমান্ড কমবে। ওই কথাগুলোই আমি যা বলে আসছি এখানে, এই তিনটা মেথডে, সেইগুলাই কিন্তু আপনাকে এখানে আরো ডিটেইল বক্সে দেওয়া হয়েছে। ঠিক আছে, হোপফুলি আপনারা বুঝবেন এই ইস্যুগুলা। তো এই হলো মোটামুটি আমাদের কথাবার্তা। আরো কিছু জিনিস আছে, এটা হলো এখন আমরা ক্লোজিং এর দিকে চলে আসছি। তো ইম্পেরিক্যাল এভিডেন্স থেকে কি বলছে, যে ডিমান্ড ফর মানি, মানুষ প্রিকশনারি ডিমান্ড রাখে কিনা। ইম্পেরিক্যাল এভিডেন্স বলতেছে হ্যাঁ, মানুষ প্রিকশনারি ডিমান্ড রাখে, এবং এটা ট্রানজাকশন ডিমান্ডের মতোই। এবং এখানে তারা বলতেছে অ্যাজ ইন্টারেস্ট রেট রাইজ, দ্য অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং প্রিকশনারি ব্যালেন্স রাইজ। সো তারা ইন্টারেস্ট রেটের সাথেও প্রিকশনারি ডিমান্ডের কথা বলতেছে। দ্য প্রিকশনারি ডিমান্ড ফর মানি ইজ নেগেটিভলি রিলেটেড টু ইন্টারেস্ট রেট। ঠিক আছে, সো এটা ট্রানজাকশন ডিমান্ডের মতো, বাট ইন্টারেস্ট রেটের সাথে এই ক্ষেত্রেও নেগেটিভ রিলেশনশিপ আছে। তো ইন্টারেস্ট রেটের সাথে যে নেগেটিভ রিলেশনশিপ আমরা বলে আসছি, এটা স্পেকুলেটিভের সাথে সাথে স্পেকুলেটিভ মোটিভের সাথে সাথে প্রিকশনারি মোটিভেও কাজ করে। ঠিক আছে, ওকে। দেন আমরা কি বলছি, ইন্টারেস্ট রেট এন্ড মানি ডিমান্ড। এখন আসেন আমাদের কনক্লুডিং কথাবার্তায়। উই হ্যাভ ইস্টাবলিশড দ্যাট ইফ ইন্টারেস্ট রেট ডু নট এফেক্ট দ্য ডিমান্ড ফর মানি, আমরা ইস্টাবলিশ করে আসছি কি, যে ইন্টারেস্ট রেট যদি ডিমান্ড ফর মানিকে এফেক্ট না করে, ভেলোসিটি ইজ মোর লাইকলি টু বি কনস্ট্যান্ট। তার মানে কি, উল্টা কথা বলতেছি, মানে আমরা একটু আগে যেটা বলে আসছি তার উল্টাটা এখন আবার বলতেছি। আমরা আগে বলে আসছি কি, যে ভেলোসিটি কনস্ট্যান্ট হলে মানি সাপ্লাই, মানি সাপ্লাইয়ের চেঞ্জটা ইম্প্যাক্ট ফেলবে কাকে, আপনার টোটাল আউটপুটকে ইম্প্যাক্ট ফেলবে। সো এখানে ইন্টারেস্ট রেটের কোনো ইম্প্যাক্ট নাই, আইদার ইনফ্লেশনের ইম্প্যাক্ট আছে, প্রাইস লেভেল ইম্প্যাক্ট আছে, ইনফ্লেশনের কোনো ইম্প্যাক্ট নাই। এখন আমরা ইন্টারেস্ট রেটের কোনো ইম্প্যাক্ট নাই, ইন্টারেস্ট রেটের কোনো ইম্প্যাক্ট নাই, এটা আমরা বলে আসছি। এখন আমরা উল্টা বলতেছি, ইন্টারেস্ট রেটের যদি ইম্প্যাক্ট মানি সাপ্লাইয়ের কারণে কোনো না হয়, তার মানে আমরা বলতে পারি আমার ভেলোসিটি কনস্ট্যান্ট। So we have established that interest rates do not affect the demand for money. Velocity, if
if interest rates do not affect the demand for money, যদি ইন্টারেস্ট রেটের কারণে মানি সাপ্লাই এর মানি ডিমান্ডে কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা বলতে পারি ভেলোসিটি কনস্ট্যান্ট। মানে সেম কথাটাই উল্টায় বলছি। So that the quantity theory view that aggregate spending is determined by the quantity money is more likely to be true. So সেই ক্ষেত্রে কোয়ান্টিটি থিওরিটাকে আমরা ট্রু বলতেছি। However, the more sensitive the demand for money is to interest rate, যদি ডিমান্ড ফর মানি ইন্টারেস্ট রেটের সাথে সেন্সিটিভ হয়, the more unpredictable velocity will be, সেই ক্ষেত্রে আমরা ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট বলতে পারবো না এবং ভেলোসিটি তখন আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। and the less clear the link between money supply and aggregate spending. So তখন আমরা বলতে পারবো না, যখনই এটাকে আমরা কনস্ট্যান্ট না বলতে পারি তখন আমরা এইটার সাথে, এটা তো এগ্রিগেট স্পেন্ডিং বা এগ্রিগেট ইনকাম যাই বলেন, তো এইটার সাথে এটার রিলেশনশিপ কি সেটা আমি বলতে পারবো না যদি এইটাকে আমরা কনস্ট্যান্ট না করি। যেটা আমি সর্বপ্রথমে বলে আসছি যে এই এই ফর্মুলার প্রবলেমটা কি, ফর্মুলার প্রবলেম হলো আমরা বলতে পারতেছি না মানি সাপ্লাইয়ের সাথে এইটার ইমপ্যাক্ট কি, কারণ কি এখানে ভেলোসিটি আছে। যখন আমরা ভেলোসিটিকে কনস্ট্যান্ট করতেছি, হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো ইমপ্যাক্ট কি। তো যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট না, আর ভেলোসিটি কনস্ট্যান্ট কখন হবে না, যখন ইন্টারেস্ট রেটের ইমপ্যাক্ট থাকবে। ইন্টারেস্ট রেটের ইমপ্যাক্ট যদি মানি সাপ্লাইয়ের উপর হয়, সেই ক্ষেত্রে আমি বলতেছি, সরি, ইন্টারেস্ট রেটের ইমপ্যাক্ট যদি মানি ডিমান্ডের উপর হয়, হুইচ ইজ ইকুয়াল টু মানি সাপ্লাই, তখন আমরা বলতেছি যে ইন্টারেস্ট রেটের ইমপ্যাক্ট যদি মানি ডিমান্ডের উপর হয়, তার মানে কি, তার মানে হলো ভেলোসিটি কনস্ট্যান্ট না। তারপর কি বলছে, ইফ দ্য মানি ডিমান্ড ফাংশন ইজ আনস্টেবল, যেটা বলছি ভেলোসিটি যদি আনস্টেবল হয়ে যায় and undergoes substantial unpredictable shift in Keynesian as Keynesian belief, then velocity is unpredictable and the quantity of money may not be tightly linked to aggregate spending as quantity. একই কথা আবার বলছি, the stability of money demand function is also crucial to whether the Federal Reserve should টার্গেট ইন্টারেস্ট রেট অর দ্য মানি সাপ্লাই। সো মানি ডিমান্ড ফাংশনটা স্টেবল কিনা সেটার উপর ডিপেন্ড করে ফেডারেল রিজার্ভ টার্গেট কোনটাকে করবে, ইন্টারেস্ট রেটকে টার্গেট করবে না মানি সাপ্লাইকে টার্গেট করবে। সো আমাদের দুইটা টুল আছে, একটা হলো মানি সাপ্লাই বাড়ানো কমানো, অথবা ইন্টারেস্ট রেট ইকোনমিতে বাড়ানো বা কমানো। ঠিক আছে, সো আমার দেখতে হবে মানি ডিমান্ডটা কিরকম। মানি ডিমান্ড যদি স্টেবল হয়, যদি আনপ্রেডিক্টেবল না হয়, দ্যাট মিনস যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা মানি সাপ্লাই নিয়ে কাজ করতে পারবো। কিন্তু যদি মানি ডিমান্ড আনপ্রেডিক্টেবল হয় এবং ভেলোসিটি কনস্ট্যান্ট না হয়, সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট নিয়ে কাজ করতে হবে। দেখেন কি বলছি, ইফ দ্য মানি ডিমান্ড ফাংশন ইজ আনস্টেবল, ঠিক আছে, স্টেবল না, আনস্টেবল, এন্ড সো দ্য মানি সাপ্লাই ইজ নট ক্লোজলি লিঙ্কড টু এগ্রিগেট স্পেন্ডিং, সো মানি সাপ্লাই কাজ করবে না, then the level of interest rate persists will provide the more information about the stance of monetary policy than will money supply. So যখন এটা আনস্টেবল হবে তখন মানি সাপ্লাই ভালো কাজ করবে। স্টেবল মানি ডিমান্ড স্টেবল মানে কি, ভেলোসিটি ফিক্সড, ঠিক আছে, কিন্তু হুইচ ইজ হাইলি আনলাইকলি, শর্ট টার্মে হয় না। তো শর্ট টার্মে যদি না হয়, তাহলে শর্ট টার্মে কি হবে, এটা ফ্লাকচুয়েট করবে। এটা ফ্লাকচুয়েট করা মানে মানি ডিমান্ড আনস্টেবল, আর মানি ডিমান্ড আনস্টেবল হইলে মানি সাপ্লাই কাজ করবে না, কাজ করবে কি ইন্টারেস্ট রেট। তো এগুলা, এই স্লাইড গুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এখান থেকে পলিসি ইমপ্লিকেশন গুলা বলে আসছি। ঠিক আছে, তো পলিসি ইমপ্লিকেশন গুলা বোঝার জন্য আপনার এই স্লাইড গুলো ভালোভাবে পড়তে হবে। তো এই ছিল আমাদের মতো আজকের ক্লাস। তো আপনারা যেটা করবেন, আপনারা এই ক্লাসের ভিডিওটা ভালোভাবে শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কমপ্লিকেশন থাকে, আমরা নেক্সট ক্লাসে এই ক্লাস নিয়ে ডিটেইল আলোচনা করব এবং সেখানে সলভ করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায়, থ্যাংক ইউ।